আমি পাপি তাপি লোক, মদ আমিও খাই। পার্টি কিছুক্ষণ চলার পর আমি কি আর চৈতন্যে ছিলাম? আউট হয়ে গিয়েছিলেন? ঠিক তা না হলেও আই ওয়াজ এক্সট্রিমলি হাই। ডিনার টেবিলে বসেও আমি নাকি কিছু খেতে পারিনি। তারপর খনিকা আমাকে ফিরিয়ে আনে। খনিকাকে, যিনি বাথরুমে আছেন? না, এ জুলেখা। আপনার কজন? একজনই, খনিকা। এ হলো স্টপ গ্যাপ। একে কোথায় পেলেন? জুটে যায়। আপনি ভাগ্যবান লোক। আচ্ছা, মিঠু মিত্র আপনাকে কোথায় ক্যারাটা শেখাতেন? সাধারণ ক্লাবে, লেকের কাছে। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই হাসান। আজকে আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ডিটেকটিভ শবর দাশগুপ্ত সিরিজের গল্প ঋণ। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুনতে থাকুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর সিরিজের গল্প ঋণ। আজ প্রথম পর্ব। আপনার নাম? মিঠু মিত্র। বাবার নাম? স্বর্গত পিনাকি মিত্র। আপনার কোনো পোশাকি নাম আছে? না, আমার একটাই নাম। বয়স? 33 বছর। ঠিকানা? এই ফ্ল্যাটই আমার ঠিকানা। এই ফ্ল্যাট ছাড়া আপনার আর কোনো বাড়ি নেই? আছে, কৃষ্ণনগরে। আমার বাবা করেছিলেন, কিন্তু সেটা ভাড়াটেদের দখলে। তারা ভাড়াও দেয় না। বাড়ির ট্যাক্স কে দেয়? আমিই দিই। আপনি কোথায় চাকরি করেন? এলাহাবাদ ব্যাংকে। ব্রাঞ্চ? রসা রোড। কি চাকরি করেন? অ্যাকাউন্টস অফিসার। কতদিন চাকরি করছেন? প্রায় 10 বছর। একই ব্রাঞ্চে? না, 3টে ব্রাঞ্চে ঘুরে ফিরি। আপনার ম্যারিটাল স্ট্যাটাস? সিঙ্গেল। কখনো বিয়ে হয়েছিল? হয়েছিল। কার সঙ্গে? মিতালি ঘোষ। ডিভোর্স হয়ে গেছে। বিয়েটা ভেঙে গেল কেন? মিতালি আমাকে পছন্দ করত না। কেন করতেন না? সেটা তারই জানার কথা। অপছন্দের কথাটা তিনি কবে প্রকাশ করেন? বিয়ের রাতেই। অপছন্দ হলে তিনি আপনাকে বিয়ে করলেন কেন? আমাদের বিয়ে কিছুটা অ্যাক্সিডেন্টাল। কীরকম? ওর বাবা বরুণ ঘোষের লাং ক্যান্সার হয়েছে বলে একজন বড় ডাক্তার সন্দেহ প্রকাশ করেন। মিতালি তার একমাত্র সন্তান। তিনি বিপত্নিক ছিলেন, সুতরাং তিনি খুব তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। হাতের কাছে আমাকে পেয়ে আমার সঙ্গে বিয়ে দেন। বরুণ ঘোষের সঙ্গে আপনার বিয়ের আগে পরিচয় ছিল? সামান্য ছিল। আমার ব্রাঞ্চে ওর অ্যাকাউন্ট ছিল, প্রায় আসতেন। আমি তখন ক্যাশে বসতাম, সেই সূত্রেই পরিচয়। মেয়ের বিয়ে দেওয়ার পক্ষে পরিচয়টা যথেষ্ট নয়, কিন্তু সেটা আমি অস্বীকার করছি না। বরুণ ঘোষ কি নিজেই আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ। আপনিও সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন? না, আমার বিয়ে করার ইচ্ছে ছিল না। উনি ওর অসুখের কথা বলে আমাকে রাজি করান। কিন্তু আমরা যতদূর জানি বরুণ ঘোষের ক্যান্সার হয়নি। না, সেটা পরে ধরা পড়ে, কিন্তু তখন ক্যান্সার হয়েছে বলেই তার দৃঢ় বিশ্বাস ছিল। দেখুন, আমরা পুলিশের লোক, সহজ সরলভাবে কোনো কথা বিশ্বাস করি না। আমাদের কাছে খবর আছে বিয়ের ব্যাপারে আপনারই আগ্রহ ছিল বেশি, কারণ বরুণ ঘোষের টাকা এবং বিষয় সম্পত্তি। তার মেয়ে মিতালিও ছিল সুন্দরী এবং মেধাবী। আপনার যা স্ট্যাটাস, তাতে বরুণ ঘোষের মতো একজন ধনী লোক তার একমাত্র মেয়ের বিয়ে আপনার সঙ্গে দিতে চাইবেন এবং তার জন্য চাপাচাপি করবেন,
এটা কি স্বাভাবিক ঘটনা? না, স্বাভাবিক ঘটনা নয়, আমিও জানি। কিন্তু তখন সিচুয়েশনটা স্বাভাবিক ছিল না। উনি নাচার হয়েই বিয়েটা দেন। আমি যদি বলি আপনি ওর মেধাবী ও সুন্দরী মেয়েটিকে বিয়ে করে ওর বিরাট সম্পত্তি গ্যাপ করার জন্য ওকে ব্ল্যাকমেল করেছিলেন। ব্ল্যাকমেল? কিভাবে ব্ল্যাকমেল করব? সেটা আস্তে আস্তে জানা যাবে। তদন্তের তো মোটে শুরু। আগেই বলেছি, বরুণবাবুর সঙ্গে আমার পরিচয় গভীর ছিল না, ব্যাংকের সূত্রে পরিচয়। তাকে ব্ল্যাকমেল করার প্রশ্নই ওঠে না। এই বিয়েতে যে মিতালির আপত্তি ছিল তা কি আপনি বিয়ের আগে জানতে পেরেছিলেন? না, মিথ্যে কথা। বিয়ের আগে মিতালি আপনাকে টেলিফোন করে জানান যে এই বিয়েতে তিনি রাজি নন। না তো, এরকম ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, মিতালি আপনাকে একটা চিঠিও লিখেছিলেন। আমি কোনো চিঠি পাইনি। মিতালি ঘোষের বন্ধুরা কিন্তু সাক্ষী দেবে, তারা জানে। আমি সত্যি কথাই বলছি। ইউ আর এ কুল কাস্টমার। এই ফ্ল্যাটটা কার? আমার। এটা কি বিয়ের আগে কিনেছিলেন? হ্যাঁ। ফ্ল্যাট কেনার টাকা কে দিয়েছিল? ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিলাম, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি ছিল। মিথ্যে কথা। ফ্ল্যাট কেনার জন্য টাকা আপনি আদায় করেছিলেন বরুণ ঘোষের কাছ থেকে, কিন্তু আমার লোনের রেকর্ড ব্যাংকে আছে। সে টাকা তুলে আপনি হয়তো ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বা শেয়ারে কাটিয়েছেন, আমরা সবই জানতে পারবো। বরুণ ঘোষের কাছ থেকে আমি টাকা নিইনি। বিয়ের রাতে মিতালি আপনাকে কি বলেছিলেন? বলেছিল আমাকে তার পছন্দ নয়। আপনি তখন কি করলেন? আমি খুবই অসহায় ফিল করলাম। আমি তাকে বলেছিলাম যে পছন্দ না হলে থাকলে আমার দিক থেকে তার কোনো ক্ষতি হবে না। মিথ্যে কথা। আপনি তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে উপগত হয়েছিলেন। না, কখনোই নয়। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্কই হয়নি। আপনারা এই ফ্ল্যাটে কতদিন একসঙ্গে বসবাস করছেন? একসঙ্গে বসবাস করিনি। ফুলশয্যার রাত থেকে মিতালি আর আমি আলাদা ঘরে শুতাম। মাসখানেক বাদে মিতালি স্থায়ীভাবে চলে যায়। আপনার হাইট কত? 5 ফুট 11.5 ইঞ্চি। ওজন 78 কেজি। মিতালি দেবীর গয়নাগুলি আপনি তার কাছ থেকে কেড়ে রেখে দিয়েছিলেন কেন? গয়না? তার গয়নার খবরই আমি রাখি না। আপনারা দুজন যুবক যুবতী একসঙ্গে এক ফ্ল্যাটে থাকতেন, তবু আপনাদের মধ্যে সেক্স রিলেশন হয়নি, এটা কি আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? বলি, কারণ ঘটনাটা সত্যি। আপনার রান্নাবান্না কে করে? আমি নিজেই করি। সব কিছু করেন? আমার কোনো কাজের লোক নেই, নিজেই সব করি। তরকারি বা মাছ কুটতে পারেন? পারি। তরকারি কি দিয়ে কুটেন? বটি? না, ছুরি দিয়ে। কীরকম ছুরি? কিচেন নাইফ। দেখুন তো, এরকম ছুরি? না না, অত বড় নয়। এর চেয়ে কতটা ছোট হবে? আরও 2 ইঞ্চি ছোট। আপনি কি জানেন মিতালি দেবী ঠিক এইরকমই একটা কিচেন নাইফে খুন হয়েছেন? জানি। কিভাবে জানলেন? কাগজে পড়েছি। আপনি কি মিন করতে চাইছেন? আচ্ছা, মিতালি দেবী কি কখনো আপনাকে বলেছিলেন যে তিনি অন্য কাউকে ভালোবাসেন? না তো। ভালো করে ভেবে দেখুন। এরকম কথা বললে আমার মনে থাকতো। বিয়ের সময় আপনার বয়স কত ছিল? 25-26। আর মিতালি দেবীর? 18-19। তখনও ডাক্তারি পড়ছিল। আপনার কি কোনো প্রেমিকা আছে? না। মাত্র 33 বছর বয়স, নামমাত্র বিয়ে, তবু কেউ জোটেনি? না। না, অথচ এর আগে পুলিশের জেরার উত্তরে আপনি বলেছেন যে আপনার 2 জন বান্ধবী আছেন। বান্ধবী আর প্রেমিকা এক নয়। তফাৎটা কি? অনেক তফাৎ। তাদের মধ্যে একজনের নাম কি শিখা বড়ুয়া? হ্যাঁ। আর একজনের নাম মন্দিরা সেন? হ্যাঁ। এদের সঙ্গে আপনার কোনো অ্যাফেয়ার নেই? না। বিশ্বাস করতে বলছেন? বলছি।
ঠিক আছে, ডিভোর্সের পরই আপনার স্ত্রী বিদেশে চলে গিয়েছিলেন ফর হায়ার স্টাডিজ। কোথায় গিয়েছিলেন আপনি জানেন? শুনেছি আমেরিকায়। আপনি বিদেশে তার ঠিকানা জানতেন? না, জানতেন না। তাহলে তাকে যে আপনি গাদা গাদা চিঠি লিখতেন, সেগুলো তার কাছে কিভাবে পৌঁছতো? আমি তাকে চিঠি লিখতাম না। হাসালেন মশাই, তার সুটকেসে আপনার একাধিক চিঠি পাওয়া গেছে। আমি তাকে চিঠি লিখিনি। কখনো নয়? না। আচ্ছা, আপনার শ্বশুর মশাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? প্রথম দিকে ভালোই ছিল। মিতালি আমাকে ছেড়ে ওর কাছে চলে যাওয়ায় উনি খুব দুঃখিত হয়েছিলেন। মিটমাটের চেষ্টাও করেছিলেন। তখন আমার সঙ্গে প্রায় দেখা করতেন, দুঃখ প্রকাশ করতেন। মিতালি শেষ অবধি ডিভোর্সের মামলা করায় উনি ভেঙে পড়েন। শুনেছি তখন থেকেই ওর হার্টের দোষ দেখা দেয়। তখন থেকে আমাদের দেখা সাক্ষাৎ কমে যেতে থাকে। আপনি কি বরুণ ঘোষকে সে সময় থ্রেট করেছিলেন? না তো, থ্রেট করব কেন? আপনি কি কুংফু ক্যারাটে জানেন? খানিকটা শিখেছিলাম। কেন শিখেছিলেন? এমনি, শখ করে। নাকি মাস্তান হওয়ার জন্য? মস্তান? অবাক হচ্ছেন? বাসব হালদার নামে একজন লোককে তার দুজন বন্ধুসহ আপনি একডালিয়ায় মারধর করেছিলেন। তারা আপনার বিরুদ্ধে পুলিশের ডায়েরি করেছিল। পুলিশ আপনাকে গ্রেফতারও করে, ঠিক কি না? হ্যাঁ, বাসব হালদার নিজেই একজন গুন্ডা। একডালিয়ায় আমার একজন বন্ধু ভাড়া বাড়িতে থাকত। তাকে তুলে দেওয়ার জন্য বাড়িওয়ালা বাসবকে লাগায়। বাসব তাকে প্রায় হ্যারাস করত, এমনকি তার বোনকে পর্যন্ত রাস্তাঘাটে টিজ করা শুরু করে। তখন বাধ্য হয়ে। বাসব হালদার গুন্ডা ছিল, একথা আপনিই বলছেন। তাহলে বলুন, গুন্ডাকে পেটাতে পারে আরও একজন গুন্ডাই, তাই না? আমি গুন্ডামি করিনি, অন্যায়ের প্রতিকার করেছিলাম মাত্র। রবিনহুড? হ্যাঁ, আপনি নিজেকে হিরো বলে প্রমাণ করতে চাইছেন নাকি? তাহলে বলি, আপনার বিরুদ্ধে আরও একটা পুলিশ কেস ছিল। প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে ন্যাটা দাসকে আপনি মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন। বেচারা মারাও যেতে পারত। এফআইআরে আছে আপনি তাকে গুলিও করেছিলেন। আমি আমি কি করে গুলি করব? আমার কোনো বন্দুক পিস্তল নেই। ধীরে মশাই, ধীরে। গুলি আপনি করেছিলেন ঠিকই, তবে শেষ অবধি সেটা প্রমাণ হয়নি। প্রমাণ হয়নি বলেই ধরে নেবেন না যে আপনি নিরপরাধ। অনেক ক্রাইমই প্রমাণ হয় না। ন্যাটা দাসকে আপনি কেন মেরেছিলেন? আমার জ্যাঠামশাই তাকে বিশ্বাস করে কিছু ডলার ভাঙাতে দিয়েছিলেন। টাকাটা সে মেরে দেয়। কীরকম জ্যাঠামশাই? গ্রাম সম্পর্কের। ওকে ছেলেবেলা থেকেই চিনি। জাহাজে চাকরি করতেন। ন্যাটা দাসও কি গুন্ডা ছিল? নিশ্চয়ই। পুলিশের রেকর্ডে তার বিরুদ্ধে অনেক কেস। আপনি কি তাকে খুন করতে চেয়েছিলেন? না, শিক্ষা দিতে চেয়েছিলাম। খুনের একটা টেন্ডেন্সি আপনার কি বরাবর ছিল? না। তাহলে আপনি আসলে একজন হিরো। দুঃখের বিষয়, এরকম একজন হিরোর মূল্য মিতালি দেবী টের পেলেন না। যাকগে, বরুণ ঘোষের কথায় আসা যাক। আপনি তাকে কিভাবে ব্ল্যাকমেল করতেন বলুন তো? ব্ল্যাকমেলের প্রশ্নই ওঠে না। ওঠে। তার আগে জিজ্ঞেস করি, ব্ল্যাকমেল কথাটার অর্থ আপনি জানেন তো? গুপ্ত কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা বা সুবিধা আদায়। আপনি বরুণ ঘোষের অন্তত একটা গুপ্ত খবর জানতেন। কি? ওর বেনামা অ্যাকাউন্ট। রুদ্র সেন, পিনাকি শর্মা আর হরিপদ হাজরা, এই তিনটে ফিকটিশাস নামে ও আরও তিনটে অ্যাকাউন্ট ছিল ওই ব্রাঞ্চে। আপনি কি তা জানতেন না? জানতাম। এটা কি গুপ্ত খবর নয়? এটা ম্যাল প্র্যাকটিস। ট্যাক্স ফাঁকিদের জন্য কেউ কেউ করে, কিন্তু তেমন মারাত্মক অপরাধ নয় বলে গুরুত্ব না দিলেও চলে। তাহলে কি বলতে চান আপনি বরুণ ঘোষ সম্পর্কে আরও গুরুতর কোনো গুপ্ত কথা জানতেন? না, তার সঙ্গে আমার পরিচয় সামান্য। আপনি কি জানেন আমরা তার কিছু ডায়েরি পেয়েছি, যাতে তিনি লিখে গেছেন যে তাকে কেউ নিয়মিত ব্ল্যাকমেল করত? না, আমার এসব জানার কথা নয়। যদি বলি ব্ল্যাকমেলার হিসেবে তিনি আপনার কথা ডায়েরিতে লিখে গেছেন,
হতেই পারে না, তিনি তেমন মিথ্যেবাদী ছিলেন না। ইউ আর এ কুল কাস্টমার। জানেন তো, বড় ক্রিমিনালরা খুব কুল হেডেড হয়। হ্যাঁ, যাকগে, ডায়েরি তো কোর্টেই প্রডিউস করা হবে। বরুণবাবুর কাছ থেকে পণ হিসেবে আপনি কত টাকা নিয়েছিলেন? 1 পয়সাও না। আচ্ছা, এবার বেশ ভেবে বলুন তো, বিয়ের রাতে মিতালি দেবী ঠিক কী ভাষায় বলেছিলেন যে তিনি আপনাকে পছন্দ করেন না? ভেবে বলুন। খুব সাধারণভাবে বলেছিল। বিয়ের রাতে না ফুলশয্যার রাতে? ফুলশয্যার রাতে। কি বলেছিলেন? বলেছিল আমি এ বিয়ে মানি না। বেশ রাগ করে বলেছিলেন কি? খুব ঠান্ডা গলায় বলেছিলেন। তখন আপনার কি এরকম রিয়াকশন হয়েছিল? আপনি কি ইনসাল্টেড ফিল করেছিলেন? হ্যাঁ, আর তাই আপনার ভিতর জিঘাংসা জেগে উঠেছিল। ও কথা কেন বলছেন? কারণ তারপরই আপনি তাকে অ্যাটাক করেন এবং রেপ করেন। আপনি কি জানেন যে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে জোর করে মিলিত হলে সেটা রেপের পর্যায়ে পড়ে? যদিও এই দেশে সেটা বেআইনি নয়। তখন জানতাম না, কিন্তু এখন জানি। কিন্তু আমি সেই অপরাধটা করিনি। আপনার ভিতরে অপরাধ প্রবণতা আছে। আপনি কুংফু ক্যারাটে জানেন। আপনার ইগো প্রবল। এসব কন্ডিশনগুলো আপনার বিরুদ্ধে যাচ্ছে। মিতালি দেবী তার এক বন্ধুকে ঘটনাটা পরদিনই জানিয়েছিলেন। তাহলে মিতালি বা তার বন্ধুকে একজন মিথ্যে কথা বলেছে। বরুণ ঘোষ কবে মারা গেছেন আপনি জানেন? মাসখানেক আগে। কিভাবে জানলেন? বরুণ ঘোষের খবর কি কাগজে বেরিয়েছিল? লোকের মুখে শুনেছি। সেই লোক কে মনে আছে? ভাবলে মনে পড়বে হয়তো। এক্স্যাক্ট ডেটটা জানেন? মনে নেই, তবে নভেম্বরের মাঝামাঝি বোধহয়। কিভাবে মারা যান? থ্রম্বোসিস বোধহয়, ওরকমই শুনেছিলাম। আপনার সঙ্গে তার শেষ কবে দেখা হয়েছিল? মনে নেই, বোধহয় উনি আমেরিকা যাওয়ার আগে। আমার নাম শবর দাশগুপ্ত। খুবই বিচ্ছিরি নাম, তবে মা বাবার নামটা শখ করে রেখেছিলেন। কি আর করা যাবে বলুন? ঠিকই তো। এমনকি নামটার অর্থ আমি ভালো করে জানি না। বাংলায় আমার বিদ্যের দৌড় খুবই কম। তবে যতদূর জানি শবর মানে ব্যাধ। তাই কি? বোধ হয়। হ্যাঁ, একদিক দিয়ে আমার নামটা খুবই সার্থক। ব্যাধ মানে শিকারী তো। আমি একজন ভালো শিকারী। আমার শিকার অবশ্য ক্রিমিনালরা। আই ক্যান অলওয়েজ স্মেল এ রটন র্যাট। হা হা। আপনার কথা কি শেষ হয়েছে? আরে না, গলা শুকিয়ে গিয়ে থাকলে আপনি একটু ঠান্ডা জল খেয়ে নিন বরং। আচ্ছা, মিতালি দেবী কবে খুন হন সে তো আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, গত রবিবার। শনিবার মিতালি ঘোষ একটা পার্টি দিয়েছিলেন, জানেন? জানি। জানবেনই তো, আপনি তো সেই পার্টির একজন ইনভাইটিও ছিলেন। না, ছিলেন না? যাকগে, তবে আপনি সেই পার্টিতে উপস্থিতও ছিলেন তো? আমি পার্টি জেনে যাইনি। এমনিই গিয়েছিলেন? হ্যাঁ। কার্টেসি ভিজিট? না, মিতালির সঙ্গে আমার দেখা করার দরকার ছিল। সে তো বটেই। তাকে আপনি খুন করতে গিয়েছিলেন? মিতালিকে খুন করে আমার কী লাভ? মোটিভের কথা বলছেন? ম্যাটেরিয়ালিস্টিক হয় না? পুরনো অপমান, আহত অহং, সূক্ষ্ম জেলাসি, পরশ্রী কাতরতা, হেল্পলেস লাভ, হোপলেস রিলেশন, কত কারণ থাকতে পারে। আপনি বলুন না, আপনার মোটিভ কী ছিল? আমি খুনটা করিনি মিস্টার দাশগুপ্ত। সে কথা যাক, বলুন পার্টিটা কোথায় হচ্ছিল? নিচের তলায়, হলঘরে। চমৎকার সিচুয়েশন, তাই না? নিচের তলায় পার্টি চলছিল, গোলমালে আপনি উপরে গিয়ে উঠে ঘাপটি মেরে মিতালি দেবীর শোয়ার ঘরে লুকিয়ে রইলেন। তারপর পার্টি শেষ করে একটু ড্রাঙ্ক এবং হাই অবস্থায় মিতালি দেবী যখন উপরে উঠে এলেন তখন? না মশাই, এরকম গোল্ডেন সিচুয়েশন ভাবা যায় না। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আমার সঙ্গে নিচের তলায় কয়েকজনের দেখা হয়েছিল। তারা আমার চেনা। পার্টি হচ্ছে দেখে আমি যে ফিরে আসি তা তারা জানে। হ্যাঁ,
আমরা তাদের স্টেটমেন্ট পেয়েছি, কিন্তু কথাটা হলো স্পট অফ ক্রাইমে আপনাকে দেখা গিয়েছিল। ইউ আর দেয়ার, তাই না? তা তো বটেই। মিতালি দেবীর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল? হয়েছিল মানে মার্ডারের সময় তো? আহা মশাই, ঝেড়েই কাশুন না। মিতালিকে আমি খুন করিনি। করেছেন করেছেন, যাকে সব তথ্যই বেরিয়ে আসবে। পাপি পাপি, ঘোর পাপি। বিড়বিড় করতে করতে চোখ মেলল সে। চোখ মেলে যা দেখল তাতে শিউরে উঠে ফের চোখ বন্ধ করে ফেলল। নরক নরক। টেবিলের ওপর গত রাতের ভুক্তাবশেষ মাংসের হাড়, রুটির টুকরো, 8 প্লেট, একটা খালি আর একটা অর্ধেক খালি ব্ল্যাক নাইটের বোতল, মেঝের ওপর খানিকটা বমিও কি। নরক নরক। বিছানাটা মস্ত বড়। ওপাশে যে শুয়ে আছে তার দিকে তাকাতে ইচ্ছে হলো না সমীরনের। জুলেখা শর্মাদের কখনোই সকালের দিকে অবলোকন করা উচিত নয়। সকালটা কখনোই নয় নষ্ট মেয়ে ছেলেদের জন্য। তা তোর একটা অর্থহীন শব্দ করে নিজের ভারী মাথাটা তুলবার চেষ্টা করল সমীরন। প্রতিদিন সকালে এটাই তার প্রথম ব্যায়াম, নিজেকে তোলা। এত পাপ ভগবান সইছেন কি করে? এতদিনে তার বজ্র নেমে আসার কথা, তবে কি তিনি আদতে নেই? নাকি পৃথিবীতে পাপীর সংখ্যা এত বেড়ে গেছে যে তার তত বজ্রের স্টক নেই? বালিশের পাশে কর্ডলেস টেলিফোনটা পড়ে আছে। লো ব্যাটারির ইন্ডিকেটর জ্বলে আছে। 2 দিন বোধহয় চার্জ দেওয়া হয়নি। কত কি বকেয়া পড়ে আছে তার। এই যে জুলেখা, এ হলো পরিবর্ত ব্যবস্থা, স্টপ গ্যাপ। তার একজন স্থায়ী মেয়ে মানুষ আছে, খনিকা। না, বউ নয়। খনিকা 2 বার বিয়ে করেছিল। 2 বার ডিভোর্সের পর 3য়বার আর বিয়ের মতো ভুল করেনি। সমীরনের সঙ্গে তার শর্ত ছিল, আসা যাওয়া দুদিকেই খোলা লবে দ্বার। কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। এবং সমীরনকে ভালো করে বুঝতে হবে যে খনিকা যেমন তার বউ নয়, তেমনি নয় রান্নার লোক বা ঝি। কেউ কারো বন্ধু বা বান্ধবী নিয়ে প্রশ্ন তুলবে না। হ্যাঁ, আর অর্থনৈতিক দিক দিয়ে কেউ কারো উপর নির্ভরশীল হয়ে পড়বে না। তুমুল নারীবাদী খনিকা গত 2 বছর ধরে তার লিভ ইন গার্লফ্রেন্ড। এই 2 বছর এই ফ্ল্যাটের ভিতরে বিস্তর মেজাজের বিস্ফোরণ, ইগোর সঙ্গে ইগোর যুদ্ধ ও শান্তি স্থাপন, ভালোবাসা ও ঘৃণা এবং লাভ হেট রিলেশন ও উদাসীনতা, এই সব কিছুই ঘটে গেছে। সে এক ভদ্রমহিলার চেহারা ও স্মার্টনেসের কিছু বাড়াবাড়ি প্রশংসা করে ফেলায় খনিকা, ঘোরতর নারীবাদী খনিকা, কে বিশ্বাস করবে যে রাগ করে বাপের বাড়ি গিয়ে বসে আছে গত 15 দিন? মুক্ত নারীকে কি মানায় এই ঈর্ষা? কিন্তু তর্ক করবে কার সঙ্গে সমীরন? তর্কে বহু দূর। এখন গিয়ে খনিকার কাছে তার ক্ষমা চাওয়া ও সেধে ফেরত আনার বকেয়া কাজটাও পড়ে আছে। জুলেখা অন্তর্বর্তীকালীন বিকল্প ব্যবস্থা মাত্র। কিন্তু জুলেখার কথা জানতে পারলে কপালে সমীরনের আরও কষ্ট আছে। সে পাপী, এই সার সত্য সে জানে। পঞ্চম মকারের কোনোটাই তার বাকি নেই, কিন্তু 5টা ময়ের মধ্যে সে মেয়ে মানুষ আর মদের কথা জানে। বাকি 3টে ম কি কি সে অন্তত জানে না। সমীরন নিজেকে দাঁড় করালো। এক হাতে একটা বালিশ, অন্য হাতে কর্ডলেস টেলিফোন। জিভটা এত শুকনো যে মুখে যেন কেউ একটা পাপোশ ঢুকিয়ে দিয়েছে। বালিশটা ফের বিছানায় ছুঁড়ে দিয়ে সে গিয়ে টেলিফোনটা চার্জে বসালো। এই কাজটা জরুরি, কল আসতে পারে। এইরকম বিচ্ছিরি সকালে বাথরুমটা তার কাছে মরুদ্যানের মতো লাগে। জলের আরেক নাম জীবন না? বেসিনের কল থেকে হাতের কোষে জল নিয়ে সে কয়েক ঢোক খেল। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে সে তাকালো আয়নায়, নিজের দিকে। পাপী পাপী, এত পাপ কি তোর সইবে রে? আকণ্ঠ ডুবে আছি পাপে। শাওয়ার খুলে দিল সমীরন। কলকাতার শীত তীব্র নয় ঠিকই,
কিন্তু তবু তো শীতকাল। ঠান্ডা জলের শতধারার সূচিভেদ্য আক্রমণে প্রথমটায় শিউরে শিউরে উঠল সে, তারপর ভালো লাগতে লাগলো। আহ, কি আরাম! জলে পাপ ধুয়ে যায় না, সে জানে, তবু জল যেন তার গা থেকে বাসি পচা দুর্গন্ধযুক্ত একটা আস্তরণকে অপসারিত করছিল। স্নান করতে করতেই সে হাত ঘড়িটা দেখল, যেটা প্রায় সহজাত কবচ কুণ্ডলীর মতো প্রায় 24 ঘন্টায় পড়ে থাকে সে। 8:10। অবিশ্বাস্য! কি করে এটা হয় তা আজও বুঝতে পারেনি সমীরণ। প্রতিদিন সকালে ঠিক একই সময়ে কেন ঘুম ভাঙে তার? কেন প্রতিদিন সকালে শাওয়ারের নিচে দাঁড়িয়ে সে দেখতে পায় ঘড়িতে 8:10? অলৌকিক ছাড়া একে আর কি বলা যায়? স্নান করতে করতে সে দাঁত ব্রাশ করল, তারপর শাওয়ার খোলা রেখেই বসল কমোডে। জল পড়ে যেতে লাগলো বিনা কারণে, কিন্তু এই সময়ে এই জলের শব্দটা তাকে উদ্বুদ্ধ ও তৎপর করে। বয়ে যাচ্ছে জল, বয়ে যাচ্ছে আয়ু, বয়ে যাচ্ছে মহার্ঘ সময়। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়। নাই নাই নাই, যে সময় 9:30 তার অফিস। কমর থেকে উঠে সে ফের শাওয়ারের নিচে দাঁড়ালো এবং দাড়ি কামিয়ে নিল। অনেকদিন আগে নন্দিতা বলেছিল, আপনার মুখে একজোড়া গোঁফ থাকলে ভালো হতো। একটা মুখ আছে, গোঁফ না থাকলে মানায় না। তা হবে, কিন্তু গোঁফের অনেক ল্যাঠা, কেয়ারি করতে হয়, ছাড়তে হয়, দুদিক সমান করতে হয়। তার সময় কোথায়? আজও তাই গোঁফ রাখা হয়নি তার। কোথায় ভেসে গেছে নন্দিতা? গোঁফ ছাড়াও তার তো দিব্যি চলে গেল এতগুলো বছর। কত বছর? সে কি 40-এর কাছাকাছি? না, সে বয়স নিয়ে মোটে ভাববে না, ভাবতে চায় না। বয়স মানেই একটা ভয়, একটা জ্বালা, একটা উদ্বেগ। যখন সে বাথরুম থেকে বেরোলো তখনও বিছানার দিকে তাকানোর ইচ্ছে হলো না তার। লণ্ডভণ্ড বিছানার এক প্রান্তে এখনো জুলেখা শুয়ে। থাকবে, ঘুম ভাঙলে আপনিই চলে যাবে। 11টায় ওর স্কুল। স্নান করে আসার পর নিজের শোয়ার ঘরের দুর্গন্ধ ও নারকীয় পরিবেশ তাকে যেন আরও তাড়া দিচ্ছিল বেরিয়ে পড়ার জন্য। ঘরের বাইরেও একটা নোংরা গান্ধা শহর, তবু আলো আর হাওয়ার প্রবহমানতা আছে। নরক নরক বলতে বলতে সে পোশাক পরল, চায়ের জল গরম করে টি ব্যাগ ডোবালো। বাইরের ঘরটা এখনো তত সংক্রামিত নয়, মোটামুটি পরিচ্ছন্ন। তবে ফ্লাওয়ার ভাসে বাসি ফুল তার সহ্য হয় না। গত 15 দিন ধরে বা তারও বেশি একগোছা হরেক রকম ফুল পচছে, শুকোচ্ছে, নেতিয়ে পড়ছে। কেউ ফেলার নেই। ফুলগুলোর দিকে অনিচ্ছের চোখে চেয়ে সে চা খেল। পাপ কখনো গোপন থাকে না, ফুটে বেরোবেই। আর সেই কারণেই সমীরণ কখনো কিছু লুকোছাপা করে না। তার জীবন হলো খোলা বই। এই যে শোয়ার ঘরে জুলেখা শুয়ে আছে, একটু বাদেই ঠিকেছি নবর মা এসে ওকে দেখবে। গত 10-12 দিন ধরে দেখছেও। এখন যদি হুট করে ক্ষণিকা চলে আসে, তাহলে সেও দেখবে। না দেখলেও ক্ষণিকা জানতে পারবে ঠিকই, তারপর অনেক অশান্তি হবে। সব জানে সমীরণ, তবু কিছুই লুকোয় না। হায়! সমীরণ একটু চমকে গিয়েছিল। হাতের কাপ থেকে চলকে একটু চা পড়ল হাঁটুতে। ছ্যাক! হায়! ঘুম ভাঙল। ভেতরের দরজায় দাঁড়িয়ে মস্ত একটা হাই তুলল জুলেখা। ছোটখাটো শ্যামলা ছিপছিপে মেয়েটি চোখে পড়ার মতো নয়, তবে চলাফেরায় একটা বেড়ালের মতো চকিত তৎপরতা আছে। একটা ফিরিঙ্গি স্কুলে ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর। ইউপির মেয়ে, কলকাতায় জন্ম কর্ম, আর বিশেষ কিছুই জানা নেই সমীরণের। জানার অনেক ল্যাঠা। জুলেখা আরেকটা হাই তুলে বলল, ইটস বোরিং। হোয়াট ইজ বোরিং? এভরিথিং। সমীরণ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক কথা, জীবনটাই ভারী একঘেয়ে। নাথিং হ্যাপেন্স।
সোমবার ঠিক মঙ্গলবারের মতো, মঙ্গলবার ঠিক বুধবারের মতো, অ্যান্ড সো অন। চা খাবো? খাও, জল গরম করা আছে। তোমার ফোন বাজছে, ধরো। জ্বালালি। চলে গিয়ে ফোনটা ধরল সমীরণ। কানে লাগিয়ে হ্যালো বলেই চমকে উঠে কান থেকে ফোনটাকে একটু তফাতে ধরল সে। তার বাবা মধু বাগচি যাত্রা দলে ঢুকলে নাম করতে পারতেন। গলার রেঞ্জ সাংঘাতিক, রেগে গেলে আরও মারাত্মক। এখন সেই মারাত্মক মাত্রায় গলাটা তাকে ধমকাচ্ছে। কি ভেবেছো তুমি? সারা রাত ফুর্তি করে সকালে হ্যাংওভার নিয়ে পড়ে থাকলেই হবে? তোমাকে কতবার বলেছি আজ শুক্রবার অফিসের আগে মিস্টার ভার্মার বাড়ি থেকে একটা জরুরি ফাইল নিয়ে আসবে। উনি অপেক্ষা করছেন, আর একটু বাদেই উনি একটা ফ্লাইট ধরতে বেরিয়ে যাবেন। যাচ্ছি বাবা, এখনই যাচ্ছি। রিচ হিম উইদিন 15 মিনিটস। 15? হার্ড মি? ইয়েস, 15। টেলিফোনটা নামিয়ে রাখতে না রাখতেই ডোরবেল বাজল। এই সময়ে বাজবার কথা নয়। এ বাড়িতে খবরের কাগজ বা গয়লা আসে না। নবর মা আসে 11টার পর। সে ডোরবেল বাজায় না, তার কাছে ডুপ্লিকেট চাবি আছে। সাদাসাদি না করলে ক্ষণিকা নিজে থেকে ফিরে আসার মেয়ে নয়। একটু চিন্তিত ও উদ্বিগ্ন সমীরণ গিয়ে দরজাটার দিকে হাত বাড়িয়ে জুলেখাকে বলল, টু বি অন দ্য সেফ সাইড তুমি বরং শোয়ার ঘরে যাও। যাচ্ছি বলে জুলেখা একটা হাই তুলল। তারপর সে বেশ ধীরে সুস্থে শোয়ার ঘরে চলে গেল। দরজা খুলে সমীরণ যাকে দেখল সে বেশ ছোটখাটো মানুষ। গোঁফ আছে, মাথার চুল ছোট করে ছাটা, চেহারা রোগা, পরনে কালো ট্রাউজার্স আর একটা কট চুলের সবুজ চেকলা হাওয়াই শার্ট। বিনা হাস্যে বলল, আসতে পারি? সমীরণ দরজা না ছেড়ে বলল, কি চাই? আপনাকেই। কি দরকার? লোকটা বুক পকেট থেকে আইডেন্টিটি কার্ডটা বের করে দেখিয়েই পকেটে ঢুকিয়ে দিয়ে বলল, তদন্ত, ভেরি ইম্পর্ট্যান্ট। সমীরণ একটু ক্যাবলা হয়ে গিয়ে বলল, তদন্ত মানে সেই ইয়ের কেসটা কি? একবার তো এনকোয়ারি হয়ে গেছে। হ্যাঁ, সেই ইয়ের কেসটাই। এনকোয়ারি বারবার হবে, এবার এটা গুরুতর। পরশুদিনও এসেছিলাম। আপনি বেশ সকালেই অফিসে বেরোন দেখছি। আগে হ্যাঁ, তবে পরশু আপনার কাজের মেয়েটির সঙ্গে আমার কিছু কথা হয়েছে রিগার্ডিং ইউ। আমি ভিতরে এলে কি আপনার অসুবিধা হবে? ভিতরে গার্লফ্রেন্ড কেউ আছে নাকি মশাই? না না, আসুন আসুন। থাকলেও আমি মাইন্ড করব না। তাকেও হয়তো প্রয়োজন হবে। মার্ডার কেস যে কোথা থেকে কোথায় গড়ায়। সমীরণ লোকটাকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। বলল, বসুন। কিন্তু আমি একটা কাজে বেরোচ্ছিলাম যে। আমার কাজটা কি কম জরুরি? এখন যদি আপনি কাজ দেখান তাহলে আপনাকে আমার অফিসিয়ালি থানায় টেনে নিয়ে যেতে হবে। আতঙ্কিত সমীরণ বলল, প্লিজ, তাহলে আমি বাবাকে একটা টেলিফোন করে নেই। উনি আমার বস। জানি, কর্ডলেস টেলিফোনটা এই ঘরে নিয়ে এসে কথা বলুন, আর গার্লফ্রেন্ডটিও এখানে স্বচ্ছন্দে এসে বসতে পারেন। সমীরণ টেলিফোনটা নিয়ে এলো। খানিকটা চার্জ নিয়েছে, চলবে। সে লাইনটা অন করে ডায়ালের বোতাম টিপতে টিপতে বলল, জুলেখা টয়লেটে গেছে, এসে যাবে। বেফাস বলা। টেলিফোনে তার বাবার গলা হঠাৎ করে ফেটে পড়ল। জুলেখা টয়লেটে গেছে? হোয়াট ডু ইউ মিন? কে জুলেখা? আর তার টয়লেটে যাওয়ার খবর তুমি সাত সকালে আমাকে শোনাচ্ছ কেন? আপনাকে নয়, আমি জানতে চাই তুমি এখনো বেরিয়ে পড়নি কেন? তোমাকে বলেছিলাম কিনা ঠিক 15 মিনিটের মধ্যে ভার্মাকে রিচ করতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে যে। কি সমস্যা? জুলেখাকে, তার টয়লেটে যাওয়াটা কি তোমার সমস্যা নাকি? না বাবা, আই অ্যাম আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট বলে বাবা এমন চেঁচালো যে মানুষ অত জোরে সচরাচর চেঁচাতে পারলে টেলিফোন যন্ত্রটারই দরকার হতো না। অ্যারেস্ট? আমি ঠিক শুনেছি তো? ঠিকই শুনেছেন, তবু আমি ভেরিফাই করে নিচ্ছি বলে মাউথপিসটায় হাত চাপা দিয়ে সে লোকটাকে জিজ্ঞেস করল, অ্যাম আই আন্ডার অ্যারেস্ট? না না, বরং ইউ আর আন্ডার স্ক্রুটিনি। মাউথপিসটা হাত থেকে সরিয়ে সমীরণ বলল, ইনি বলছেন ঠিক অ্যারেস্ট নয়,
আই অ্যাম আন্ডার স্ক্রুটিনি। ব্যাপারটা কি তা আমি জানি না। কেন? তোমাকে স্ক্রুটিনি বা করা হচ্ছে কেন? তুমি কি করেছ? মনে হচ্ছে সেই ইয়ের কেসটা। কোন কেসটা? কিসের কেস? একটা মার্ডার কেস। মাই গড, মার্ডার কেস? ঠিক শুনছি? ঠিকই শুনেছেন। ইনি বোধহয় আমাকে থানায় নিয়ে যাবেন। ভার্মার ফাইলটা তাই আমার পক্ষে আনা সম্ভব হচ্ছে না। হ্যাং ভার্মা, পুলিশ অফিসারকে ফোনটা দে, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। লোকটাকে কিছু বলতে হলো না, নিজেই হাত বাড়িয়ে টেলিফোনটা নিয়ে তার বাবাকে বলল, ঘাবড়াবেন না, আপনার ছেলেকে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। বাবার গলা টেলিফোন থেকে 2 হাত দূরে দাঁড়িয়েও শুনতে পেল সমীরণ। বাবা বলল, কার মার্ডার? কিসের মার্ডার? মিতালি ঘোষ নামে একটি মেয়ের। তার সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? সম্পর্কটা গোলমেলে, তবে ক্রমশ সব জানা যাবে। আমার যে পালপিটেশন হচ্ছে, একটা সরবিটেট খেয়ে নিন। শুনুন অফিসার, আমার এই সেজো ছেলেটা অত্যন্ত ইরেগুলার, বোধহয় লম্পটো এবং একটা মিটমিটে বদমাস। আজকাল কে নয়, দি ইয়াং জেনারেশন ইজ টোটালি স্পয়েলড। তার জন্য আপনারা অর্থাৎ প্যারেন্টসরাই বেশি রেসপন্সিবল। ওকে ওকে, কিন্তু আমার কথাটা শেষ হয়নি। আমি বলছিলাম কি, হি হ্যাজ হিজ ভাইসেস, কিন্তু হি ইজ কমপ্লিটলি ইনক্যাপেবল টু কমিট মার্ডার। হি ইজ নট ব্রট আপ দ্যাট ওয়ে। হু নোজ? তবে আমাদের প্রাইম সাসপেক্ট উনি এখনো নন। ওর কাজটা আজ আপনি চালিয়ে নিন। কিন্তু আপনাদের প্রশ্ন তো এগুলো যে আমার জানা দরকার। আই অ্যাম ওরিড। উপায় কি বলুন? ইন্টারোগেশনের রানিং কমেন্টারি তো আপনাকে শোনানো যাবে না। আমি কি আসব? না, আপাতত ওকে অ্যারেস্ট করা হচ্ছে না, আপনি পরে ওর কাছ থেকে শুনে নেবেন। ছাড়ছি। আচ্ছা আচ্ছা। ফোনটা অফ করে লোকটা সমীরণের হাতে দিয়ে বলল, হ্যাপলেস প্যারেন্টস, যান ওটা চার্জে বসে আসুন। পাপ 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 ছাড়া কি তার জীবনে কিছু নেই? তার জীবন পঞ্চম মকারে আকীর্ণ, কিন্তু মার্ডার ম দিয়ে শুরু হলেও বোধহয় পঞ্চম মকারের মধ্যে পড়ে না। ভিতরের ঘরে এসে কর্ডলেসটা চার্জে বসিয়ে সে কিছুক্ষণ চোখ বুজে চুপ করে দাঁড়িয়ে ধ্যানস্থ হওয়ার চেষ্টা করল। সকালবেলায় তার মাথা এমনিতেই ভালো কাজ করে না, তার উপর এসব উল্টোপাল্টা ঘটনায় সে বিভ্রান্ত। এখন দরকার মেডিটেশন। আজকাল স্ট্রেস কাটানোর জন্য অনেকেই মেডিটেশন ধরেছে। ব্যাপারটা কেমন তা অবশ্য সে ভালো করে জানে না। যোগব্যায়াম, ধ্যান ইত্যাদির কথা সে খুব শুনতে পায় আজকাল। খানিকক্ষণ চোখ বুজে সে নিজেকে জড়ো করার একটা ব্যর্থ চেষ্টা করল মাত্র। তারপর বাথরুমের দরজায় টোকা দিয়ে চাপা জরুরি গলায় ডাকল, জুলেখা, জুলেখা। ভিতরে শাওয়ার চলছে, জুলেখা শুনতে পেল না। টেবিল থেকে চাবিটা তুলে এনে সেইটা দিয়ে দরজায় নক করল সে। শাওয়ার বন্ধ হলো। জুলেখা বলল, কে? আমি। একটু তাড়াতাড়ি করো। কেন? উইল ইউ গো টু দি পি? আর একটা বাথরুম তো রয়েছে। নো, আই ওয়ন্ট গো টু দ্য পি, বাট দের ইজ অ্যানাদার পি হিয়ার। পুলিশ। পুলিশ? যা, তুমি ইয়ার কি করছো? মায়েরই না। পুলিশ কি চায়? ইন্টারোগেট করতে এসেছে। আমাকে? আমাকে কেন? তোমাকেও। আমার সম্পর্কে হয়তো জানতে চাইবে। ডোন্ট ওরি, আই শ্যাল পেইন্ট ইউ ইন পিঙ্ক। ইয়ার কি নয়, সিরিয়াস ব্যাপার। আই মে বি আন্ডার অ্যারেস্ট। কেন? তুমি কি করেছ? পাপ, বিস্তর পাপ করেছি, কিন্তু পুলিশ যে পাপটার কথা বলছে সেটা আমি করিনি। ভেবো না, আমি পুলিশের মেয়ে, পুলিশের নাতনি। আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন এ পুলিশ কোয়ার্টার। পুলিশের কোলে চড়েই বড় হয়েছি। চমৎকৃত হয়ে সমীরণ বলল, এইসব আগে বলতে হয়। আই অ্যাম ইমপ্রেসড। ইউ আর অ্যান অ্যাসেট। পুলিশ কেন এসেছে বলো তো? হ্যাভ ইউ কমিটেড এনি ক্রাইম? আমার এক বান্ধবী সম্প্রতি খুন হয়েছে। বান্ধবী? ইট ওয়াজ অল ইন দি নিউজ পেপার্স। মিতালি ঘোষ। আমি খবরের কাগজ পড়িই না। ঠিক আছে, তুমি গিয়ে কথা বলো, আমি আসছি। এই শীতেও কি একটু ঘাম হচ্ছে তার? কে জানে কেন ছোটখাটো আনইমপ্রেসিভ চেহারার পুলিশ অফিসারটির সামনে তার কিছু অস্বস্তি হচ্ছে। সে ঘরে ঢুকতেই
অফিসারটি কান থেকে ছোট্ট যন্ত্র খুলে তার গুটিয়ে পকেটে রাখতে রাখতে বলল, ওয়েল ডান। তার মানে আমি এতক্ষণ আপনাদের ডায়লগ শুনছিলাম। কিভাবে শুনছিলেন? এনি ইলেকট্রনিক ডিভাইস? আজকাল যে কত গেমভূত যন্ত্রপাতি বেরিয়েছে, একটু শান্তি বা সেকুলেশন থাকছে না। এটা একটা ইম্প্রোভাইজড হিয়ারিং এইড, খুব সফিস্টিকেটেড কিছু নয়, তবু ভালো কাজ দেয়। বসুন। সমীরণ বসল। মিতালি দেবী কি আপনার বাল্য বান্ধবী? আমরা স্কুলে একসঙ্গে পড়তাম। তিনি কেমন মেয়ে ছিলেন? ব্রাইট, মেরিটোরিয়াস। সেটা আমরা জানি। আদার সাইডস? খুব মিশুকে ছিল, একটু রোমান্টিক। ডাক্তারি পড়ার সময় ওর বিয়ে হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। এত আর্লি এজে বিয়ে হয়েছিল কেন জানেন? সমীরণ একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ওর মা নেই, বাবা আর ও। বোধহয় ওর বাবা ওর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ছিলেন, সেই জন্যই। ওর বাবা বরুণ ঘোষের ক্যান্সার হয়েছিল বলে ডাক্তার একটা ভুল ডায়াগনোসিস করে। ঘটনাটি আপনি জানেন? না, আসলে স্কুলের পর আমাদের বিশেষ মেলামেশা ছিল না। টেলিফোনে কথা হতো, বিয়ের নেমন্তন্নেও গিয়েছিলাম। এত আর্লি এজে কেন বিয়ে হচ্ছে তা জানতে চাননি? হ্যাঁ, কিন্তু ও ভেঙে কিছু বলেনি। বিয়েতে কি ওর আপত্তি ছিল? ছিল। বলেছিল বাবা ওকে প্রেশার দিয়ে বিয়ে দিচ্ছে। প্রেশারের কারণ কি সাসপেক্টেড ক্যান্সার? আমি ঠিক জানি না, হতে পারে। আপনি হয়তো আরও কিছু জানেন, বলতে চাইছেন না। না, তা ঠিক নয়। মিতালি দেবীর হাজবেন্ড মিঠু মিত্রকে আপনি চেনেন? চিনি। কিভাবে চেনেন? ওদের বিয়ের সময় পরিচয় হয়েছিল, পরে বন্ধুত্বের মতোই হয়েছিল। কিন্তু বিয়ে তো ভেঙে যায়। 1 মাস পরই মিতালি দেবী চলে আসেন। হ্যাঁ, কিন্তু মিঠুর সঙ্গে আমার সম্পর্কটা তাতে কেটে যায়নি। সম্পর্কটা কীরকমভাবে হলো? ঘটনাটা ইন্টারেস্টিং, বলবো? আপনার কি অত সময় আছে? আছে, বলুন। বউবাজারে আমাদের একটা জুয়েলারির দোকান আছে। তখন আমরা 2 ভাই ওখানে বসতাম। একবার দোকানে একটা ডাকাতি হয়। ডাকাতির পর বাবা ডিসিশন নেন আমাদের ফিজিক্যাল ফিটনেস দরকার এবং মার্শাল আর্টও রপ্ত করা প্রয়োজন। আমি জীবনে ব্যায়াম ট্যায়াম কখনো করিনি, সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। যায় যায়, তবে আপনি তো হ্যাপি লাইফ কাটান। হ্যাপিনেসের হ্যাপা হলো হেলথ হ্যাজার্ডস। বাহ, আপনি তো বেশ অ্যালিটারেশন করতে পারেন। তারপর বলুন। হ্যাঁ, মিতালির বর যে একজন মার্শাল আর্টিস্ট তা আমার জানা ছিল না। মিঠুর কাছে আমরা 2 ভাই ওসব শিখতে যেতাম, সেই থেকেই বেশ ভাব হয়ে যায়। মিঠু মিত্র কেমন লোক? ভালো, খুবই ভালো। তাহলে আপনার বান্ধবী মিতালি তাকে পছন্দ করেননি কেন? কে কাকে পছন্দ করবে বলা মুশকিল। আমি জানতে চাই মিঠু মিত্রকে অপছন্দ করার বিশেষ কোনো কারণ মিতালি দেবীর ছিল কিনা। ঠিক আছে, অন্তত এটা তো জানেন বিয়ের আগে মিতালি দেবী আর কোনো ছেলেকে পছন্দ করতেন কিনা। আপনি কি পান্টুর কথা জানতে চাইছেন? দেখুন, ও কেসটা স্যাড। মিতালি একটা মারাত্মক ভুল করেছিল। ভুল বুঝতে পেরে সে ফিরেও আসে। একটু ডিটেলসে বলবেন কি? ব্যাপারটা হলো মিতালি একটু রোমান্টিক টাইপের। পান্টু ছিল ওর পাড়ার মাস্তান। এ ব্যাড টাইপ, কিন্তু বেশ রোখাচোখা, সাহসী। মিতালি ইনভলভড হয়ে গিয়েছিল। ওর বাবা ভয়ঙ্কর রেগে যাবেন বলে মিতালি ছেলেটার সঙ্গে পালিয়ে যায়। বিগ ব্লান্ডার। ছেলেটার রোজগারপাতি ছিল না, যোগ্যতাও নয়। মিতালি 6 মাস বাদে বাবার কাছে ফিরে আসে। এ রেক অফ এ গার্ল। মেয়ে চলে যাওয়ার পর ওর বাবা পাগলের মতো হয়ে গিয়েছিলেন, শরীরও ভেঙে যায়। মিতালি ফিরে এলে ওর বাবা সেই শখটা কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু আমি মনে করি এরকম ভুল যে কেউ করতেই পারে। অল ইন দি লাইফস গেম। ঘটনাটা কি মিঠু মিত্র জানতেন? বোধহয় মিতালির বাবাই ওকে বলেছিলেন। আপনি শিওর নন? আমি প্রসঙ্গটা কখনো তুলিনি, মনেও হয়নি। পান্টু এখন কোথায়? জানি না।
ওকে আমি এক আধবার দেখেছি। বিয়েটা যে ভেঙে গেল তা পান্টুর ব্যাপারটার জন্য নয় তো? আরে না, মিতালি তার ভুল বুঝতে পেরেছিল, পান্টুকে ঝেড়ে ফেলে দিয়েছিল মন থেকে। ওদের কোনো ইস্যু হয়েছিল কি, মানে পান্টু আর মিতালির? না না, মিঠু মিত্র পান্টুর কথা জেনে বিয়ে ভেঙে দিয়েছিল এমন কি হতে পারে? না, কখনোই নয়। বিয়েটা ভেঙেছিল মিতালি। ঠিক জানেন? 100%। এবার বলুন, পার্টির দিন আপনি কোথায় ছিলেন? পার্টিতে ছিলাম। আই ওয়াজ অ্যান ইনভাইটি। পার্টিতে কি হয়েছিল? মিতালি অনেককে নেমন্তন্ন করেছিল। অকেশনটা কি? গেট টুগেদার। কীরকম পার্টি? ককটেল ডিনার। মিঠু মিত্রকে কি নেমন্তন্ন করা হয়েছিল? মাই গড, না। তবু মিঠু মিত্র সেই দিন মিতালি দেবীর বাড়িতে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমার সঙ্গে তার দেখা হয়। কখন এবং ঠিক কোথায়? আমি তখন গাড়ি থেকে নামছি, দেখি মিঠু কম্পাউন্ডের ফটক দিয়ে বেরিয়ে আসছে। আমি একটু অবাক হয়েছিলাম। মিঠুর প্রেস্টিজ বোধ প্রবল। তিনি কেন এসেছিলেন সে বিষয়ে কিছু বলেছিলেন আপনাকে? না, হি ইজ এ রিজার্ভ ম্যান। আগ বাড়িয়ে বলে না। আপনাদের মধ্যে কি কিছু কথাবার্তা হয়েছিল? সামান্য। মিঠু খুব অন্যমনস্ক ছিল। আমি বললাম, কি খবর? ও বলল, ভালো। উনি কি গাড়িতে এসেছিলেন? না, মিঠুর একটা বুলেট মোটর বাইক আছে, সেইটিতে চড়ে চলে গেল। খুব স্পিড দিয়েছিল মনে আছে। আপনি কি মিতালি দেবীকে কিছু জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম। তিনি কি বললেন? ওকে খুব ডিস্টার্বড দেখলাম। কীরকম? খুলে বলুন। আনইজি লাগছিল, একটু যেন রেস্টলেস। আমাকে হঠাৎ বলল, আমি জীবনে বারবার ভুল করি কেন বলো তো? ব্যাস এইটুকুই? না, আরও একটু বলেছিল। কীরকম? বলল, আই মাস্ট রিকনসাইল। কার সঙ্গে সেটা স্পষ্ট করে বলেনি। আন্দাজ করছি মিঠুকে মিন করছিল। হাউ ডু ইউ নো? আমি তো বলেইছি, ওটা আমার আন্দাজ। সেদিন কি মিতালি দেবী খুব ড্রিঙ্ক করেছিলেন? হ্যাঁ, মিতালি মদ খেত না কখনো, আমেরিকাতেও না। আমাকে মাঝে মাঝে চিঠি লিখত, তাতেই প্রায় থাকতো ও আমেরিকায় নেশার বিরুদ্ধে একটা আন্দোলন করতে চায়। তবু সেদিন উনি ড্রিঙ্ক করেছিলেন? হ্যাঁ, উল্টো পাল্টা খাচ্ছিল, কখনো হুইস্কি, কখনো শেরি, কখনো বিয়ার বা রাম। বোঝা যায় ও ড্রিঙ্ক করতে জানেই না। তারপর কি হলো? মশাই মুশকিলে ফেললেন। কেন? আমি পাপি তাপি লোক, মদ আমিও খাই। পার্টি কিছুক্ষণ চলার পর আমি কি আর চৈতন্যে ছিলাম? আউট হয়ে গিয়েছিলেন? ঠিক তা না হলেও আই ওয়াজ এক্সট্রিমলি হাই। ডিনার টেবিলে বসেও আমি নাকি কিছু খেতে পারিনি। তারপর খনিকা আমাকে ফিরিয়ে আনে। খনিকাকে? যিনি বাথরুমে আছেন? না, এ জুলেখা। আপনার কজন? একজনই, খনিকা। এ হলো স্টপ গ্যাপ। একে কোথায় পেলেন? জুটে যায়। আপনি ভাগ্যবান লোক। আচ্ছা, মিঠু মিত্র আপনাকে কোথায় ক্যারাটা শেখাতেন? সাধারণ ক্লাবে, লেকের কাছে। আপনি কতদিন শেখেন? এই বেশি নয়, মাসখানেক। ক্যারাটে ইজ এ বোরিং থিং। সিনেমা টিনেমায় দেখতে মন্দ নয়, কিন্তু শেখা ভীষণ একঘেয়ে। এক জিনিস হাজারবার করতে হয়। খনিকা দেবী এখন কোথায়? খনিকা? ও, সে বাপের বাড়িতে। উনি কি আপনাকে ছেড়ে গেছেন? বোধ হয় না, টেম্পোরারি মিসআন্ডারস্ট্যান্ডিং। সেটা কীরকম? জুলেখা দেবী কি কারণ? না না, জুলেখা ইজ নো ম্যাচ ফর হার। ব্যাপারটা খুলেই বলি। বলুন। ওয়ান্স আই ওয়াজ ইন লাভ উইথ মিতালি। তাই নাকি? ইট ওয়াজ ন্যাচারাল। মিতালির ডান গালে একটা আঁচিল আছে, আপনি দেখেননি। তাতে ওকে কি সুন্দর দেখাতো। ইনফ্যাক্ট 70% অফ হার মেল ক্লাসমেটস ওয়ার ইন লাভ উইথ হার। তারপর বলুন। অবশ্য কাফ লাভ ওসব ভুলে যেতে দেরি হয় না। তারপর মিতালি যখন আমেরিকা থেকে ফিরে এলো,
আই ওয়াজ সেকেন্ড টাইম ইন লাভ উইথ হার। আমেরিকায় গিয়ে ও আরও সুন্দর এবং স্মার্ট হয়েছে, অনেক ম্যাচিওর্ডও। এইসব কথা আমি খনিকাকে বলেছিলাম। বটে? হ্যাঁ। অ্যান্ড খনিকা ওয়াজ ক্রস। পার্টি থেকে আমাকে নিয়ে এসে বাড়ি পৌঁছে দিয়ে এসে সোজা বাপের বাড়ি চলে যায়। কেন? পার্টিতে কিছু হয়েছিল? আমি নাকি মাতাল অবস্থায় মিতালের প্রতি প্রেম নিবেদন করে ফেলেছিলাম। কিন্তু মাতালের কথা কি ধরতে আছে বলুন? শি ইজ সো জেলাস। বেশি জেলাসি থেকে মানুষ খুনও করতে পারে। আতঙ্কিত সমীরণ বলল, না না, কি যে বলেন, খনিকা ওরকম মেয়েই নয়। কীরকম মেয়ে? কোয়াইট রেসপন্সিবল, সোশ্যাল ওয়ার্কও করে। আপনি কি বলতে পারেন মিতালি দেবীর আমেরিকায় কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? নেই। কিভাবে জানলেন যে নেই? থাকলে আমাকে জানাতো। উজ্জ্বল সেন বলে কারো নাম শুনেছেন? শুনেছি। উজ্জ্বল ওর বন্ধু ঠিকই, কিন্তু যাকে বয়ফ্রেন্ড বলে তা নয়। উজ্জ্বল কি করেন? আমেরিকায় ওর ব্যবসা আছে। কিসের ব্যবসা? বোধহয় সফটওয়্যার। বোধহয় বলছেন কেন? সেই রকমই শুনেছিলাম যেন। ওদের মধ্যে কোনো অ্যাফেয়ার ছিল না বলছেন? না না, থাকলে মিতালি আমাকে জানাতো। বরুণ ঘোষের সঙ্গে আপনার আলাপ ছিল? সামান্য। কীরকম লোক ছিলেন? লোনলি, আপন মনে থাকতেন। আপনার ব্লাড প্রেশার কত? প্রেশার? তা তো জানি না। কেন বলুন তো? মাঝে মাঝে চেক করানো ভালো। আপনার ফোন বাজছে, বোধহয় আপনার বাবা। গিয়ে ফোনটা ধরুন। বাবাই। ফোন ধরেই কানের কাছ থেকে যন্ত্রটাকে তফাত করতে হলো। বাবা চেঁচাচ্ছিল, কি হলো? কি হয়েছে? বলবি তো? কিছু হয়নি, আমরা অ্যামিকেবলি কথা বলছি। অ্যারেস্ট করেনি তো? না বাবা। তেমন বুঝলে আমাদের বীরজা উকিলকে খবর দিতে পারি। এখনই দরকার নেই। কে খুন হয়েছে বলছিলি? আমার এক বান্ধবী। কুলাঙ্গার কোথাকার। বাবা ফোন রেখে দেওয়ায় হাফ ছেড়ে বাঁচল সমীরণ। সামনের ঘরে ঢুকতেই দেখল লোকটা আবার তার হিয়ারিং এইডটা কান থেকে খুলে পকেটে রাখল। তারপর বলল, আপনার বান্ধবী বাথরুমে একটু বেশি সময় নিচ্ছেন? আগে হ্যাঁ, বাথরুম ওর খুবই প্রিয় জায়গা। ডাকবো কি? ডাকুন। সমীরণ গিয়ে বাথরুমের দরজায় টোকা দিয়ে বলল, হয়েছে জুলেখা, যাচ্ছি। আরও মিনিট পাঁচেক পর জুলেখা সম্পূর্ণ তৈরি হয়ে সামনের ঘরে এলো। হেসে বলল, হাই, আমি জুলেখা। অফিসার বলল, আমি শবর দাশগুপ্ত, গোয়েন্দা। হাউ থ্রিলিং! আপনি একজন পুলিশ অফিসারের মেয়ে? হ্যাঁ। আমার বাবার নাম বিজয় শর্মা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রিটায়ার্ড। সমীরণ বাবুর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? জাস্ট 12 দিন। কিভাবে? উই ওয়ার টু লোনলি পিপল, উই মেট সামহোয়ার অ্যান্ড দ্যাটস দ্যাট। আপনি চাকরি করেন? হ্যাঁ, মেরিস স্কুলে ফিজিক্যাল ইন্সট্রাক্টর। ম্যারিটাল স্ট্যাটাস? সিঙ্গেল। একা থাকেন না বাবা মার সঙ্গে? একা। বাবা মা আমার লাইফস্টাইল পছন্দ করেন না। সমীরণ বাবুর সঙ্গে আপনার দেখা হওয়াটা কি অ্যাক্সিডেন্টাল? হ্যাঁ। কোথায় দেখা হলো? একটা বারে। বারে? আপনি কি ড্রিঙ্ক করেন? অকেশনালি, যখন বোরিং বা লোনলি ফিল করি। আর ইউ ইন লাভ? ডোন্ট নো। আপনি কি জানেন যে ওর আরেকজন গার্লফ্রেন্ড আছেন? জানবো না কেন? আপনি মিতালি ঘোষের কথা শুনেছেন? না। হাউ ডিড ইউ ফল ফর হিম? জুলেখা মুচকি হাসল। উইল ইউ বিলিভ? হোয়াই নট? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ স্কেয়ার্ড অফ গোস্টস। ভূতের ভয়? ঠিক তাই। সবর সমীরণের দিকে চেয়ে বলে, আপনি ভূতে বিশ্বাস করেন? সমীরণ ভারী লজ্জিত হয়ে বলে, বিশ্বাস করার প্রশ্নই ওঠে না, কিন্তু ভয় পাই, বিশেষ করে মিতালি খুন হওয়ার পর থেকে। সত্যি? আজ্ঞে। মিস শর্মা, তারপর বলুন। আই এম ন্যাচারালি অ্যাট্রাক্টেড টু লোনলি পিপল। সমীরণকে আমার ভালো লেগেছিল। এর আগে অন্য কোনো মানুষের সঙ্গে এভাবে বাস করেছেন? মাত্র একবার। তবে পল্লবের সঙ্গে আমার বিয়ে হওয়ারই কথা ছিল। একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায় 1 বছর আগে। আই লিড এ লোনলি লাইফ। আপনার ঠিকানা? 3A/1 লিটন স্ট্রিট।
রুম নম্বর 23। এটা কি বোর্ডিং হাউস? হ্যাঁ, কিন্তু এই মার্ডার কেসটার সঙ্গে নিশ্চয়ই আমার সম্পর্ক নেই। আমি কি যেতে পারি? আমার স্কুলে আজ ফেট আছে। পারেন। বাই দেন। বাই। জুলেখা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল সবর। দরজা বন্ধ হওয়ার পর বলল, ইজ শি টেলিং দি ট্রুথ? মোর অর লেস? হয় লেস? ওটা করার কথা। ও ঠিকই বলেছে। কোন বারে আপনাদের দেখা হয়েছিল? মদিরা। আপনি সেখানে রেগুলার যান? বেশ সেক্লুডেড জায়গা, গাড়ি পার্ক করা জায়গা আছে। জুলেখাও কি যায়? না, সেদিনই ওকে প্রথম দেখলাম। কিভাবে পরিচয় হলো? ও একটু হাই ছিল, এসে আমার টেবিলে বসলো, অ্যান্ড উই টকড। তারপর তারপর তো দেখছেন। খনিকা দেবী রাগ করবেন না? করবে, এখনও হয়তো জানে না। জুলেখা অবশ্য জানে যে এটা কোনো পার্মানেন্ট ব্যবস্থা নয়। খুব কনসিডারেট মেয়ে। শুধু ভূতের ভয়ের জন্য আপনি বান্ধবী জোগাড় করেছেন, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস করুন, বাস্তবিকই আমার ভীষণ ভূতের ভয়। পাপী তো, আমার কেবলই মনে হয় মৃতদের আত্মারা আমার কাণ্ড দেখে রেগে যাচ্ছে, বাগে পেলেই এসে গলা টিপে ধরবে। শোনো, আমি আজ তোমাকে যা বলতে চাই তা তোমার বিশ্বাসই হবে না যদি না একটা গল্প তোমাকে বলি। এখানে মখমলের মতো ঘাস হয়, নিবিড় গাছপালা, আর কত ছড়ানো এখানকার নির্জনতা। আমার বাড়ির কাছে একটা বন, এখানে সবই অভয় অরণ্য। এরা গাছপালা এত ভালোবাসি। রোজ সকালে আমি একা একা জঙ্গলের মধ্যে ঘুরতে যাই। একটা নদী আছে, কেউ সেখানে কখনো স্নান করে না। একটা মল আছে। মল মানে জানোই তো, বাঁধানো চাতাল আর বসবার জায়গা। এরা যা করে নিখুঁত। মলটাও এত সুন্দর। রোজ গিয়ে নদীর ধারে ওই মলে বসে থাকি। কেউ থাকে না। মাঝে মাঝে ঘোড়া চালায় ছেলে মেয়েরা, আর জগাররা দৌড়ায়। এদের স্বাস্থ্যের খুব বাতিক। বহুদিন বাঁচতে চায়, খুব ভোগ করতে চায়। একদিন কি হলো জানো? খুব সকালে বেরিয়েছি, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। সেপ্টেম্বর মাস, ফলের আর দেরি নেই। গাছের পাতার রং বদলে যাচ্ছে। কদিন পর সারা বনভূমি একদম রাঙা হয়ে যাবে। ফল যদি তুমি দেখতে, ইচ্ছে করছে আমার দুখানা চোখ তোমাকে পাঠিয়ে দিই। আমি চারদিক দেখতে দেখতে হাঁটছি। হঠাৎ পায়ে কি একটা ঠেকলো, শক্ত। তাকিয়ে যা দেখলাম, বুক হিম হয়ে গেল। একটা পিস্তল পড়ে আছে। কোথা থেকে এলো? কে ফেলে গেল? সর্বনাশ! ধারে কাছে সন্ডাগুন্ডা রেপিস্ট নেই তো? না বাবা, ফিরে যাওয়াই ভালো। শরীর কেঁপে টেপে আমার কি অবস্থা। ফিরব বলে যেই ঘুরে দাঁড়িয়েছি, কি দেখলাম জানো? ভাবতেও পারবে না। রাস্তার ধারে একটা পুরনো গাছ গত ঝড়ে ভেঙে পড়েছিল, কেউ সরায়নি। সেই শুকনো গাছের ওপর একটা হাত নেতিয়ে পড়ে আছে, সাদা হাত। আমার কি অবস্থা ভাবতে পারো? বুক ধরফর করে যাই আর কি। তবু কি জানো, খুব ভয়ের মধ্যেও একটু সাহস ছিল। সকালবেলা, দিনের আলো, কাছাকাছি জগার আর রাইডাররা তো আছেই। আমি পা টিপে টিপে একটু এগিয়ে উকিয়ে দিয়ে বললাম, হু ইজ দ্যাট? কেউ জবাব দিল না। দেখলাম একটা লোক কাত হয়ে পড়ে আছে। কপালের পাশটা একটা ফুটো, অনেক রক্ত গড়িয়ে পড়েছে, তারপর জমে গেছে। ভয় পেলেও আমি তো ডাক্তার। গাছের ওপর নেতিয়ে পড়া হাতটা ধরে বুঝলাম মারা গেছে অনেকক্ষণ। রিগর মর্টিস শুরু হয়ে গেছে। বেশি বয়স নয়, এই 27-28। এক মাথা সোনালি চুল, সাদা একটা শার্ট আর ট্রাউজার্স পরা, আর মুখখানা এত কচি, এত সুন্দর, কি বলবো। কি হলো জানো? হঠাৎ তোমার কথা মনে পড়ল। কেন মনে পড়ল বলো তো? ছেলেটার মুখখানায় তোমার আদল আছে। আর সেই যে মনে পড়ল, হঠাৎ যেন হু হু করে তুমি 7 সমুদ্র ডিঙিয়ে আমার ভিতরে ঝড়ের মতো ঢুকে পড়েছিলে।
ভিতরটা তছনছ হয়ে যাচ্ছিল। হঠাৎ এত কান্না পাচ্ছিল কেন বলতো? আমি মলের দিকে দৌড়তে লাগলাম, চিৎকার করলাম। লোকজন জড়ো হলো। পুলিশ এসে ডেড বডি তুলে নিয়ে গেল। বাড়ি ফিরে এলাম কেমন যেন ভূতে পাওয়ার মতো। বসে বসে ভাবলাম আর ভাবলাম। একটা বহুকালের বন্ধ দরজা হঠাৎ খুলে যেন এক আশ্চর্য বাগানে পা দিয়েছি। চারদিক ফুলে ফুলে রঙে গন্ধে একাকার। কিন্তু কেন? তুমি বিশ্বাসই করবে না, 3 দিন আমার মাথা এলোমেলো রইল, কাজে মন দিতে পারিনি। বারবার কি মনে পড়ছিল বলতো? ফুলশয্যার রাতে তুমি কোনো কথা বলার আগেই আমাকে অনেকক্ষণ ধরে একটা চুমু খেয়েছিলে। অনেকক্ষণ কোনো কথা বলতেই দাওনি, এমনভাবে ধরেছিলে আমায় যে নড়তেও পারিনি। আমার খুব রাগ হচ্ছিল তোমার ওপর। তোমাকে ভালো তো বাসিই না, বরং ঘেন্না করি ভীষণ। কি ভয়ঙ্কর রাগ হচ্ছিল আমার। তুমি যখন ছাড়লে তখন আমি কি না যে বলেছি, যা খুশি। তোমার মুখটা কেমন নিভে গেল, কেমন ঠান্ডা আর পাথরের মতো হয়ে গেলে তুমি। এবার গল্পটা আরেকটু বলিনি। জঙ্গলের মধ্যে যে ছেলেটা সুইসাইড করেছিল তার নাম জর্জ। এখানে হাজার হাজার জর্জ। যা হোক, এই জর্জ কেন সুইসাইড করলো বলো তো? বললে তোমার বিশ্বাস হবে না। আমি জর্জকে চিনতাম না বটে, কিন্তু তার বাড়ি আমার খুব কাছাকাছি। পুলিশের কাছে শুনলাম জর্জের নতুন বউ তাকে ছেড়ে চলে যাওয়াতেই নাকি সে আত্মহত্যা করে বসেছে। শোনো কথা, এই দেশে এরকম হয় নাকি? এখানে তো বড় বউর সম্পর্কই অন্যরকম, ছাড়ছে ধরছে, বিয়েও করছে না সব সময়। এত নিরাবেগ জাত, তবুও তো মাঝে মাঝে এরকম হয়। শুনে মনটা আরও খারাপ হলো। আর কি জানো, যত মন খারাপ ততই যেন সেই মন খারাপটা আমি এনজয় করছিলাম। এটা একটা বিশ্বাস করার মতো কথাই নয়। মন খারাপ কি কেউ এনজয় করে? কিন্তু আমি যে করছিলাম। সেই মন খারাপের মধ্যে কি হলো বলো তো? আমার ভিতরে যেন বাইরের মতোই পাতা ঝরার সময় হলো। কি যে ছাই হলো মাথামুন্ডু, বুঝতেও পারি না, বোঝাতেও পারি না। যখন বিয়ে হয়েছিল তখন কি বা বয়স বলো? আর বাবা জোর করে বিয়ে দিয়েছিল বলে সেই বয়সে কি রাগ হয়েছিল আমার? রাগ ছিল পান্টুর জন্য। ওই বদমাসটার জন্য কেন বলো তো চিরকালের একটা দাগ পড়ল জীবনে। সব মিলিয়ে মিশিয়ে বিয়ের সময় আমার মধ্যে আমি তো ছিলাম না। বাবার ক্যান্সার হয়েছিল বলে শুনছি যখন, মাথাটাই খারাপ হওয়ার জোগাড়। সব রাগ গিয়ে পড়ল বেচারা তোমার ওপর। সেসব আমার পুরনো পাতা। এই পাতা ঝরার দিনে 7 সমুদ্র পেরিয়ে এলে ঝড়ো বাতাসের মতো তুমি। আমার পাতা খসে পড়ল সব। একে সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে বসে আছি। বাইরে নির্জন রাস্তা, তার ওপাশে ছবির মতো বাড়ি, তার পিছনে অন্ধকার বনভূমি। চেয়ে আছি, আকাশে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। কি মনে হলো বলবো? হঠাৎ মনে পড়ল সেই যে অনেকক্ষণ ধরে তুমি আমাকে চুমু খেয়েছিলে। তখন বুঝতে পারিনি রাগ হচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে খুব গভীর কোথাও সেই চুমুর স্মৃতি সুখের মতো শিহরণ দিয়ে আজও আছে। খুব রাগ করেছিলাম তোমার ওপর। আলাদা ঘরে থাকতাম। তুমি কি জানো, মাঝে মাঝে দরজাটা চুলের মতো ফাঁক করে লক্ষ্য করতাম তোমাকে। তুমি আমাকে আক্রমণ করতে চাও কিনা, তুমি জোর জবরদস্তি করবে কিনা তা বুঝতে চেষ্টা করতাম। ভয় পেতাম তুমি হয়তো ধর্ষণ করবে আমায়। আজ মনে হয় আমি বোধহয় তাই চাইতাম। কেন জোর করলে না বলো তো? আজ খুব বুঝতে পারছি সে সময় আমার মধ্যে দুটো উল্টো জিনিস কাজ করছিল, একই সঙ্গে একটা টান আর একটা প্রত্যাখ্যান। তখনকার বয়সটার কথা ভাবো, আমার জীবনটার কথা ভাবো, বুঝতে পারবে। কিন্তু এই দূর দেশে বসে এই নতুন নিজেকে আবিষ্কার করে কি হবে বলতো? সেই সব তো চোখে বকে গেছে। সম্পর্ক ছিঁড়ে ফেলেছি। একটা কথা বললে বিশ্বাস করবে?
তোমাকে প্রথম দেখে কিন্তু মনে হয়েছিল তুমি একটা ভালো লোক। কেন বলো তো? তুমি কি সত্যিই ভালো? কে জানে, কিন্তু স্বীকার করতে বাধা নেই, সেই জঙ্গলের মধ্যে ঘটনাটার পর থেকে আমার সব উল্টোপাল্টা হয়ে গেল। কতবার ভুল করব বলো তো জীবনে? আমার কিছু ভালো লাগছে না। তোমাকে আমার খুব লম্বা একটা চিঠি লিখতে ইচ্ছে করছে, তাতে অনেক আবোল তাবোল থাকবে, যা খুশি লিখব, পাগলামিতে ভরা। জানো গো, আমার কিন্তু একটু একটু করে পাগলামি দেখা দিচ্ছে বোধহয়। হঠাৎ হঠাৎ আমার আজকাল এত আনন্দ হয় যেন আমি বর্ষার নদী, দুকুল ছাপিয়ে কোথা থেকে কোথায় ছড়িয়ে পড়ছি। আবার অকারণেই বুক ভার, চোখে জল, মন মেঘলা। পড়াশোনার এত চাপ, এত ভীষণ সময়ের অভাব, তবু তার মধ্যেও এসব হয়। জানো না তো, এখানে কাজের চাপে মনের সব আবেগ শুকিয়ে যায়। ছিলাম এক বাঙালি দম্পতির বাড়িতে, তারা বেশ লোক, বুড়ো বুড়ি, দুই মেয়ের এদেশেই বিয়ে হয়েছে। বুড়ো বুড়ির সময় কাটে আপন মনে, ঘোর নিঃসঙ্গতায়। আমি তাদের মাসিমা মেসোমশাই ডাকতাম, তারা তাতে খুব খুশি। ও বাড়িতে বেশ ছিলাম, কিন্তু এখন হোস্টেলে থাকতে হচ্ছে। বড্ড কেজো জায়গা, যে যার নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। আমারও ইগো, তোমারও ইগো, তাই তোমাকে চিঠিটা লিখতে গিয়েও লিখতে পারিনি। 3 বার কিন্তু শুরু করেছি, এইটে এয়ারোগ্রাম নষ্ট। না, ফেলিনি, রেখে দিয়েছি। কি জানি তুমি বিয়ে করেছ কি না, মাঝে মাঝে তোমার খবর খুব জানতে ইচ্ছে করে। করেছ? সমীরণ প্রায় চিঠি লেখে, আমিও লিখি, কিন্তু তার কাছে জানতে চাইতে লজ্জা করে। কি ভাববে? আচ্ছা, টেলিপ্যাথি বলে কিছু নেই? নেই কেন? এই তো আমি টেলিপ্যাথিতে তোমার কাছে কত কথা বলছি, শুনতে পাচ্ছ? প্রফেসর এজিফিয়েল সেদিন বলেছিলেন, যাদের ইগো খুব প্রবল তাদের মধ্যে পাগলামির লক্ষণ থাকে। এই ইগো বড্ড জ্বালাচ্ছে আমাকে, জানো? তাই তোমাকে চিঠি লিখতে পারছি না। এটা আমার পাগলামি নম্বর 1। 2 নম্বর পাগলামি হলো, এখন তোমাকেই ভাবি আর তোমার সঙ্গেই কথা বলি মনে মনে। এটাকে কি ভাবমূর্তি বলে? না বোধহয়, অন্য কিছু বলে হয়তো, কিন্তু ভাবমূর্তি কথাটা বেশ, না? তোমাকে ভেঙে ফেললাম, তারপর তোমার একটা মানস মূর্তি গড়ে নিলাম, বেশ মজা। সেদিন একটা কাণ্ড হলো। সুসান আমার খুব বন্ধু, দুজনে গাড়ি নিয়ে একটা ঝর্ণা দেখতে গেছি। বড্ড সুন্দর জায়গা, সাফোকেটিংলি বিউটিফুল। ফেরার সময় একটা পিছল জায়গায় আচার খেলাম। না, তেমন লাগেনি, কিন্তু কে জানে কেন আমার চোখ ভরে জল এলো। ভাবলাম, তুমি থাকলে আমি কি পড়ে যেতাম? কখনো না। সুসান আমাকে ধরে তুলেছিল, চোখে জল দেখে অবাক হয়ে বলল, আর ইউ ক্রাইং? মাই গড, ইউ আর নট দ্যাট হার্ট। আমি অভিমানের ঠোঁট ফুলিয়ে বললাম, আমার তো কেউ নেই। কি কথার কি উত্তর! শুনে সুসান আরো অবাক, বলল, আরে তোমার আবার কে থাকবে, আমারই বা কে আছে? উই ডোন্ট নিড এনিবডি। সত্যিই তাই, এদের কেউ নেই। মা বাবা ভাই বোন কারো তোয়াক্কা করে না, একা থাকে, স্বয়ং সম্পূর্ণ। দরকার মতো বিছানায় বয়ফ্রেন্ড ডেকে নেয়, তারপর তাকে ভুলেও যায়, জল ভাত। আর বিয়ে করতে হলে এত হিসেব নিকাশ করতে বসে যে ওটা বিয়ে না বিজনেস কন্ট্রাক্ট তা বুঝতে কষ্ট হয়। আমি এদের কাছে পাঠ নেওয়ার চেষ্টা করছি, পারছি না, কিছুতেই পারছি না। আমার কেবলই মনে পড়ে সেই তোমার অনেকক্ষণ ধরে চুমু খাওয়ার কথা। তখন ঘেন্না করেছিল, আজ আমার সমস্ত শরীর আর মন সেই চুমুটার কথা ভেবে সম্মোহিত হয়ে যায়। অন্য কোনো পুরুষ কাছে এলে কুকড়ে যাই। স্পর্শ তো বটেই, কাছাকাছি হওয়াটাও সহ্য করতে পারি না। এ আমার পাগলামি নম্বর 3। আজ বাবা এলো,
এয়ারপোর্টে বাবাকে আনতে গিয়েছিলাম। দেখলাম অল্প কিছুদিনেই বাবা বড্ড বুড়িয়ে গেছে। এয়ারপোর্ট থেকে গাড়ি চালিয়ে আসছি, টুকটাক কথা হচ্ছে। কি করলাম জানো? হঠাৎ বাবাকে জিজ্ঞেস করলাম, মিঠুবাবুর কি খবর? বাবা অবাক হয়ে বলল, মিঠুবাবুকে? আমি ভ্রু কুঁচকে বললাম, মিঠু মিত্র। কি হবে খবর দিয়ে? এমনি। আমার বুক কাঁপছিল, লজ্জা করছিল। বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, কদিন আগে দেখা হয়েছিল, ভালো আছে। আমি আরও কিছু শুনতে চেয়েছিলাম, বাবা বলল না। কিন্তু 2 দিন পর এক রাতে ডিনারের পর বাবা আমাকে ডেকে বলল, হ্যাঁ রে, তুই সেদিন মিঠুর খবর জানতে চাইলি কেন? এমনি। তোর কি মিঠুর কথা মনে হয়? আমার চোখে ফের জল এলো। বাবার কাছ থেকে পালিয়ে এলাম। পাশ করে চাকরি পেয়ে হোস্টেল ছেড়ে বাসা করেছি। ভাড়া অবশ্য। শিগগিরই একটা বাড়ি কিনব, একা থাকব, চাকরি করব, আর এভাবেই জীবনটা কাটিয়ে দেব প্রবাসে। আমার নিয়তি তো এই। কয়েকদিন পর বাবাকে নিউ ইয়র্ক দেখাতে নিয়ে গেছি, কিন্তু বাবার তেমন বিস্ময় নেই, কি যেন ভাবছে। মেট্রোপলিটন মিউজিয়ামে রেস্টুরেন্টে চা খেতে খেতে বাবা হঠাৎ বলল, এইসব দেশে একটা মেয়ের পক্ষে একা থাকা বিপজ্জনক। কত মেয়েই তো আছে এদেশে একা একাই থাকে। এদেশে একা থাকাই রেওয়াজ। সেটা কেমনতর কথা? একা থাকার রেওয়াজ তাদের কাছে যারা নিরুপায়। আমিও তো তাই। তুই কেন নিরুপায়? এ কথার কি জবাব হয়? চুপ করে রইলাম। বাবাকে আজ প্লেনে তুলে দিয়ে এলাম। প্রায় 1 বছর আমার কাছে রইল বাবা। কি যে ভালো লাগতো। আর কিছু নয়, বাড়ি ফিরে একজন আপন মানুষকে তো দেখতে পেতাম। এদেশের একাকিত্ব তুমি ভাবতেও পারবে না। পাড়া প্রতিবেশীদের সঙ্গে মাখামাখি করা যায় না, আড্ডা নেই, হুটহাট কারো বাড়ি যাওয়া যায় না। চেনা জানা লোকজনের সঙ্গে টেলিফোনে কথা বলে বলে আর কত সময় কাটে। সময়ও হাতে কম। উদয়স্ত হাসপাতাল, রোগী, রিসার্চ। গতকাল বাবা বলছিল, একটু ভেবে বল, দেশে কাউকে তোর কোনো মেসেজ দেওয়ার আছে? মাথা নেড়ে বললাম, না বাবা। মিঠু বোধহয় এখনো তোকে ফেলবে না। আমি তো তার দয়া চাই না। তোর যে কেউ নেই, তুমি তো আছো। আমি আর কদিন। আমার ইচ্ছে মিঠুর সঙ্গে বিয়েটা মেনে নে, সে বরং এখানে চলে আসুক। থাক বাবা, সে নিশ্চয়ই আমাকে ঘেন্না করে। রাগ তো থাকতেই পারে, কিন্তু সে বুদ্ধিমান, বিবেচক ছেলে। থাক বাবা। মুখে যাই বলি, বুকটা কেমন করছিল। এমন কি হতে পারে? হলে হয়তো ভালো হবে না। কল্পনা এক, বাস্তব আরেক, মিলবে না হয়তো। উজ্জ্বল অ্যাপ্রোচ করছে বারবার। জানি এটা সম্ভব নয়, তবু উজ্জ্বল যে আসছে তা মেনেও নেই। আর কিছু নয়, এই সাংঘাতিক একাকিত্ব থেকে তো খানিকটা মুক্তি। একজন কথা বলার লোক। মোট 12টা এয়ারোগ্রাম জমা হয়েছে। ওপরে তোমার নাম আর ঠিকানা, ভিতরে 3 বা 4 লাইন লেখা। সবচেয়ে বড়টায় লিখতে পেরেছি 13 লাইন। পছন্দ হচ্ছে না। বাবা চলে যাওয়ার পর খুব কাঁদলাম, অনেকক্ষণ ধরে। আমার যে কি হবে। 3টে জেরক্স কপির দিকে চিন্তিত মুখে চেয়ে রইল শবর দাশগুপ্ত। মিতালির ডায়েরিতে এই 3টে পাতাই পাওয়া গেছে, বাদবাকি পৃষ্ঠা সাদা। লেখাগুলোর ওপরে বা নিচে কোনো তারিখ নেই। অনুমান করা যায় প্রথমটা আর শেষটার মধ্যে সময়ের তফাৎ 2 বা 3 বছরের। এর মধ্যে আরও অনেক পৃষ্ঠা লেখা হয়েছিল নিশ্চয়ই। সেগুলো কোথায় গেল বোঝা যাচ্ছে না। কেসটা খুব মাখো মাখো হয়ে উঠছে স্যার। এ তো রীতিমতো লাভ অ্যাফেয়ার। শবর তার বিচ্ছু টাইপের সহকারী নন্দলালের দিকে চেয়ে বলল, হাতের লেখা চেক করেছ? হ্যাঁ, ওসব ঠিক আছে। মিতালিরই হাতের লেখা। শেষ টুকরোটায় উজ্জ্বল সেনের রেফারেন্সটা দেখেছেন স্যার? দেখেছি। পান্টুর কি খবর?
বাড়ি নেই। ধানবাদ না কোথায় কোন ধান্দায় গেছে, আজ বা কাল ফিরবে। ফিরলেই তুলে নেব। খনিকা দেবীকে চেক করো। ওকে। আর কোনো ডায়েরি খুঁজে পাওনি? না স্যার, এই একটাই। মোট 3টে এন্ট্রি, কোনো পাতা ছেঁড়া ছিল না। কিন্তু বোঝা যাচ্ছে মিতালি দেবী সিস্টেমেটিক ছিলেন না। উনি এক এক সময়ে এক একটা ডায়েরিতে লিখতেন। বাকি ডায়েরিগুলো হয় তিনি আমেরিকা থেকে আনেননি, নয়তো চুরি গেছে। মিঠু মিত্রকে কি তোলা হবে স্যার? এখন নয়, তুমি বাড়িটা আরেকবার সার্চ করো, দেখো যদি সিগনিফিকেন্ট কিছু পাও। নন্দলাল চলে গেল। সবর চিন্তিত মুখে চেয়ার টেনে বসল। এইটাই মিতালির শোয়ার ঘর। দক্ষিণ পশ্চিম এবং পূব খোলা, দেয়ালে হালকা ক্রিম রং, আসবাব সবই উঁচু জাতের। বার্মা সেগুনের ডবল খাট, বড় ওয়ার্ড্রোব, হাফ সেক্রেটারিয়েট এবং রিভলভিং চেয়ার, কাশ্মীরি কাজ করা ছোট টেবিল, ওয়াল ক্যাবিনেটে নানা দামি জিনিস সাজানো। হাতির দাঁতের মূর্তি, রূপোর ওপর মিনার কাজ করা রেকাবি, পুতুল, দুটো মজবুত স্টিলের আলমারি, সবই খুলে দেখা হয়েছে। খাটের কাছ বরাবর মেঝেতে পড়েছিল মিতালি। মোট 2বার তাকে ছুরি মারা হয়েছিল, পিঠের দিক থেকে হৃৎপিণ্ড বরাবর। মিতালি পড়েছিল কাত হয়ে বাঁ দিকে। চারদিকে অন্তত 12-13টা সেন্টের শিশি ভাঙা অবস্থায় ছড়িয়েছিল। ঘর সুগন্ধে এত ভরা ছিল যে পুলিশ কুকুর সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়। স্নিফার ডগকে বিভ্রান্ত করার জন্যই যে সেন্টের শিশিগুলো ভাঙা হয়েছিল তাতে সন্দেহ নেই। একজন কেয়ারটেকার, একজন রান্নার লোক এবং একটি কাজের মেয়ে কোনো নতুন কথা বলতে পারেনি। ককটেল ডিনার সার্ভ করেছিল এক নামী ক্যাটারার। তাদের কাছ থেকেও পাওয়া যায়নি তেমন কোনো সূত্র। মোটামুটি যা জানা গেছে তা হলো রাত 11টা নাগাদ মিতালি সামান্য মাতাল অবস্থায় ওপরে উঠে আসে। দোতলায় সে একা থাকত। সে শোয়ার ঘরে ঢুকে যাওয়ার পর মধ্যরাতে রান্নার লোক হরেন আর মালি ভজুয়া অনেক শিশি বোতল ভাঙার আওয়াজ পায়। মিতালি মাতাল অবস্থায় ওসব করছে ভেবে ওপরে ওঠেনি ভয়ে। সবর উঠল, খানিকক্ষণ পায়চারি করল, তারপর পিছনের বারান্দায় এসে দাঁড়ালো। খুন করে পালিয়ে যাওয়ার পক্ষে এই বারান্দাটি প্রশস্ত। পিছনে একটু বাগান এবং ঝোপঝাড় আছে। বারান্দা থেকে অনায়াসে নিচের ঘরের জানালার ওপরকার রেইন শেডে নামা যায়। সেখান থেকে লাফিয়ে পড়লেই হলো। না, সবর দাশগুপ্ত খুশি হচ্ছে না। মোটিভ অ্যাঙ্গেলটা পাল্টে যাচ্ছে, কোথাও একটা নট রয়ে যাচ্ছে। চোখ বুজে সে আবার নতুন করে পূর্বাপর ভাবতে লাগল। নমস্কার মিত্তির মশাই, আপনাকে আবার জ্বালাতে এলাম। ক্লান্ত বিধ্বস্ত চেহারার মিঠু দরজাটা ছেড়ে দিয়ে ভদ্র গলায় বলল, আসুন। আপনি তো বেশ ভেঙে পড়েছেন দেখছি। ও কিছু নয়, বসুন। আমাদের আরও কিছু জানার আছে মিত্তির মশাই। উই ওয়ান্ট ইউর হেল্প। বলুন। আপনি সেদিন মিতালি দেবীর সঙ্গে দেখা করেছিলেন, আপনাদের মধ্যে কথাও হয়েছিল। আমি সেই কথাগুলো জানতে চাই। প্রথম স্টেটমেন্টই তো বলেছি। জানি, তবু আরেকবার বলুন। মিঠু মাথা নেড়ে বলল, ওর বেশি আমার কিছুই বলার নেই। মিতালি দেবী কি আপনাকে ডেকে পাঠিয়েছিলেন? মিঠু ক্লান্ত চোখে চেয়ে বলল, একটা যোগাযোগ হয়েছিল। কী রকম যোগাযোগ? আপনার তো টেলিফোন নেই। তাহলে? আমার অফিসে টেলিফোন আছে। ও হ্যাঁ, ও কথাটা মনে ছিল না। তাহলে মিতালি দেবী আপনাকে অফিসে টেলিফোন করেছিলেন? আমি সে কথা বলিনি। যোগাযোগটা কবে হয়েছিল ঠিক মনে নেই। মারা যাওয়ার দিন কি? না। না, তার মানে আপনার মনে আছে। ব্যাপারটা আপনি চেপে যেতে চাইছেন কেন? কিছু কথা না বলার অধিকার আমার আছে, কিন্তু তাতে একটা মার্ডার কেস ক্ষতিগ্রস্ত হলে নয়। আমি যে কথা বলতে চাইছি না তার সঙ্গে ওর খুনের সম্পর্ক নেই। আপনি কি অ্যাপয়েন্টমেন্ট করে মিতালি দেবীর বাড়িতে যান? না, হঠাৎ গিয়েছিলাম। কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট আপনাদের মধ্যে হয়েছিল? সেভাবে নয়। মিতালি দেবী দেশে এসেছেন তার বাবার মৃত্যুর খবর পেয়ে।
প্রায় 1 মাস আগে। এর মধ্যে তার সঙ্গে আপনার মাত্র একবারই দেখা হয়েছিল কি? হ্যাঁ। ইউ আর নট এ গুড লায়ার। প্লিজ সত্যি কথা বলুন, তাতে আমাদের তদন্তের সুবিধে হবে। কিছু কথা আমি বলতে বাধ্য নই। আপনি কি জানেন, পৃথিবীতে যেখানে যত বিবাহিতা মহিলা খুন হন, তাদের অধিকাংশের খুনের পিছনেই থাকেন তাদের হাজবেন্ডরা। শতকরা 90টা কেসেই। জানি। জানেন কি যে এই কেসেও আপনি প্রাইম সাসপেক্ট? অনুমান করছি, কিন্তু আমার কিছু করার নেই। ইউ আর এ কুল কাস্টমার। মিঠু একটা দীর্ঘশ্বাস ফেলল, কিছু বলল না। মিঠু বাবু, আপনার পাসপোর্টটা একটু দেখাতে পারেন? পাসপোর্ট? আমার পাসপোর্ট নেই। সে কি, পাসপোর্ট করাননি? না, আমার দরকার পড়েনি। এই জেরক্স কপিগুলোর হাতের লেখা চিনতে পারেন? পারি। মিতালির লেখা। মিতালির লেখা বলে চিনলেন কি করে? বলতে পারবো না, চিনি। এ হাতের লেখা কোথায় দেখেছেন? চিঠি বা ডায়েরিতে? মনে নেই। তিনি আপনাকে চিঠি লিখতেন? না। আপনি ডায়েরির এই 3টি কপি একটু পড়ে দেখুন। মিঠু কপিগুলো হাতে নিল, পড়তে লাগল। তার মুখের দিকে ঈগলের মতো তীক্ষ্ণ দুটি চোখ নিষ্পলক নিবদ্ধ রইল সারাক্ষণ। মিঠুর মুখে তেমন কোনো ভাবান্তর হলো না। পড়া শেষ করে সে একটা শ্বাস ফেলে মাথা নিচু করে বসে রইল। মিঠুবাবু, আমি ক্রাইমের লোক, হৃদয়ের ব্যাপারটা ভালো বুঝি না। এই ব্যাপারটা আমার কাছে খুবই অবাক ঠেকছে। আপনি কি ব্যাখ্যা করতে পারেন? না। আপনার কি মনে হয় এগুলো ফলস এবং ফ্রড? কেউ মিতালির হাতের লেখা নকল করে আমাদের বিভ্রান্ত করতে চাইছে? হতে পারে। আর তা যদি না হয়, যদি সত্যি মিতালি দেবীর লেখা হয়, তাহলে বুঝতে হবে তিনি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। মিঠু জবাব দিল না। হাবুডুবুই যখন খাচ্ছিলেন, তখন তার পক্ষে সবচেয়ে স্বাভাবিক হলো দেশে ফিরেই আপনার সঙ্গে যোগাযোগ করা, তাই না? নাও হতে পারে। সেটা কি রকম? অনেকে আছে মনে মনে অনেক কিছু বানিয়ে নেয়, বাস্তবকে এড়িয়ে চলে। মিতালি কি সাইকিয়াট্রিক কেস? আমি জানি না। আপনি এম সেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের নাম কখনো শুনেছেন? খুব সূক্ষ্মভাবে একটু শক্ত হয়ে গেল কিনা মিঠু তা ভালো বুঝতে পারল না সবর। একবার চকিত দৃষ্টি নিক্ষেপ করে মাথা নিচু করল। বলল, কেন? আহা, শুনেছেন কিনা বলুন না। শুনতেও পারি। শুনেছেন মশাই, শুনেছেন। কলকাতার পুরনো অ্যাটর্নি, আপনার শ্বশুর এদের মক্কেল ছিলেন। ও, আপনি কি জানেন এদের কাছে মিতালি দেবীর একটা ডিড আছে? থাকতে পারে। অত নির্বিকার থাকবেন না। ডিডটা আপনার নামে করা। মিতালি দেবী তার সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার আপনাকে দিয়ে গেছেন। আপনি এখন এক বিশাল সম্পত্তির মালিক, তাই না? কাস্টোডিয়ান আর মালিক তো এক কথা নয়। ডিডটা কি আপনি দেখেছেন? মিতালি দেবীর কলকাতার যাবতীয় সম্পত্তি দেখাশুনো, প্রয়োজনে বিক্রি করা বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি একটা সাধারণ জিনিস। খুব সাধারণ কি? তাছাড়া মিতালি দেবীর সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টকে সম্প্রতি জয়েন্ট অ্যাকাউন্ট করা হয়েছে আপনার সঙ্গে। এটাও স্বাভাবিক। মিঠু একটা শ্বাস ফেলে বলল, কলকাতায় ওদের বিষয় সম্পত্তি দেখাশোনা করার কেউ নেই। ফলে ফলে উনি ওর ডিভোর্স করা স্বামীকে পরম বিশ্বাসে সব কিছুর ভার দিয়ে ফেললেন। মিঠু চুপ। মোটিভটা উনিই তৈরি করেছিলেন। মিতালি দেবীর সবচেয়ে বড় ভুল হয়েছিল আপনাকে এতটা বিশ্বাস করা। সব কিছু যেই হাতের মুঠোয় এলো, অমনি নিষ্কণ্টক হওয়ার জন্য আপনি তাকে নির্মমভাবে সরিয়ে দিলেন। কাজটা আমি করিনি। নিজের হাতে করেননি বলছেন? তাহলে কি ভাড়াটে খুনি অ্যাপয়েন্ট করেছিলেন? মিতালিকে খুন করার কোনো কারণ আমার ছিল না। এগুলো কি কারণ নয়? আমার কাছে নয়। তাহলে আপনার সুবিধের জন্য আমি ঘটনাগুলো একটু সাজিয়ে দিই। শ্রীমতী মিতালি ঘোষ একদিন আমেরিকায় একটি ঘটনা থেকে আবিষ্কার করলেন যে তিনি আপনাকে আকণ্ঠ ভালোবাসেন। সেই হদ্দমধ্য ভালোবাসাই এই রোমান্টিক ও একটু ইমপ্র্যাকটিক্যাল মহিলা ডায়েরিতে পাতার পর পাতা নিজের হৃদয়াবেগে ভরে ফেলতে লাগলেন।
অথচ ইগো এবং লোকলজ্জায় আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারলেন না। দেশে ফিরে এসে বরুণ ঘোষ কিছুদিন পর মারা গেলেন। মিতালি দেবী সেই মৃত্যু উপলক্ষে দেশে ফিরলেন। তিনি তখন সম্পূর্ণ একা। এই অবস্থায় তিনি আকুল হয়ে লজ্জা সংকোচ ঝেড়ে ফেলে প্রথমেই ছুটে এলেন আপনার কাছে, হয়তো আত্মসমর্পণও করলেন। এই গ্যাপগুলো আপনি যদি ভরাট করতে পারতেন তাহলে আমাদের পক্ষে সুবিধে হতো। যাকে যা বলছিলাম, উনি তো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, কিন্তু আপনি তো খাচ্ছিলেন না। আপনার বুকে দীর্ঘকালের একটি অপমান বিষধর সাপের মতো অপেক্ষা করছিল। আপনার জন্ম মাস নভেম্বর। আপনি একজন স্করপিও। স্করপিওর জাতকদের প্রতিশোধ স্পৃহা হয় সাংঘাতিক। তার উপর আপনি লোভী। সম্পত্তির লোভেই না আপনি মিতালি ঘোষের অতীতের কলঙ্কের কথা এবং বিয়েতে তার অনিচ্ছা জেনেও তাকে বিয়ে করেন। হয়তো বিয়ের পর তার সম্পত্তি হাতিয়ে নিয়ে তাকে তাড়িয়ে দিতেন, কিন্তু থ্যাঙ্ক গড মিতালি দেবী সময় থাকতেই আপনাকে ডিভোর্স করে আমেরিকায় চলে যান। আপনার কপালটা কিন্তু দারুণ ভালো। মিতালি দেবী সম্মোহিতের মতো ফিরে এসে আপনার কাছে নিজেকে সমর্পণ করলেন। এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে বলুন? তার উপর আপনি একজন গুন্ডা প্রকৃতির লোক, নিষ্ঠুর ও আবেগহীন, এক কুল কাস্টমার। আপনি মিতালির তালে তালে একটু নাচলেন, তার সম্পত্তির কাস্টোডিয়ান হলেন। জয়েন্ট অ্যাকাউন্টের কয়েক লাখ টাকা আপনার নাগালের মধ্যে এসে গেল। এরপর মিতালি দেবীর মতো একজন আবেগ সর্বস্ব সিটিয়াল মহিলাকে জিয়ে রাখার কোনো কারণ আপনার ছিল না, তাই না? নিজেই হোক বা ভাড়াটে লোক দিয়েই হোক আপনি তাকে সরিয়ে দিলেন। বাই দি বাই, খুনের দিন রাতে 1টা থেকে 2টোর মধ্যে আপনি কোথায় ছিলেন বলুন তো? শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।